ওকে, গুড। সো আজকে তো আমরা যেটা শুরু করবো দ্যাট ইজ কল্ড ফ্যাসিলিটি লেআউট। লেআউট শব্দের অর্থটা কি বলেন তো? লেআউট বলতে আমরা কি বুঝি? একটা স্ট্রাকচারের মতো। এটা একটা ড্রয়িং হতে পারে, ডিজাইন হতে পারে, সাজানো হতে পারে। এই যে আমাদের ডিফারেন্ট মেশিন, অফিস, হোয়াট এভার, যে একটা ইউনিভার্সিটি বিভিন্ন অফিসগুলা, ক্লাসরুমগুলা কিভাবে সাজাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের এটা। সো বেসিক্যালি লেআউট বলতে আমরা বুঝাই যে configuration of department, work centers and equipment with particular emphasis on work through the system. Particular emphasis or movement of work through the system. এখানে আমরা কিন্তু মুভমেন্টের উপর জোরটা দিচ্ছি, খেয়াল করে দেখেন। যদি আমি এক্সাম্পল বলি, হ্যাঁ, যেমন যদি বলি, আপনি দেখেন তো যখন আপনি একটা রাস্তায় খুব স্মুথলি হেঁটে যাবেন আর যাওয়ার সময় যদি কোনো অবস্টাকল না পান, আর একটা রাস্তা আপনি যাচ্ছেন কিছুক্ষণ পরে অবস্টাকল, তো তখন কোনটা আপনার সময় বেশি লাগবে বলেন তো? এটা অবস্টাকল আছে। যেটা অবস্টাকল বেশি। কেন? কারণটা হচ্ছে বারবার বাধা পাবেন, বারবার আপনার একটু গতিটা কমবে, আবার শুরু করবেন, আবার গতিটা কমবে, সামথিং লাইক দ্যাট। একটা ব্যাংকে যখন আপনি যাচ্ছেন, আমাকে একটু বলেন তো, ব্যাংকের যদি আপনি ঢুকেন প্রাইভেট ব্যাংকগুলায়, আজকালকার যে প্রাইভেট ব্যাংকগুলো যদি ঢুকেন, দেখেন তো ম্যানেজার রুম শুরুতে থাকে নাকি কাউন্টারগুলো আগে থাকে বলেন তো? স্যার কাউন্টার আগে থাকে স্যার। কাউন্টার গুলো আগে। কাউন্টারগুলো আগে। একটা ব্যাংকে যখন 100 জন কাস্টমার ঢুকে, তখন বলেন তো কতজন কাস্টমার ম্যানেজারের কাছে যায় আর কতজন কাস্টমার অ্যাপ্রক্সিমেটলি কাউন্টারে যায় আউট অফ 100? স্যার মানে কত কাউন্টারে পার্সেন্ট বেশি যায় কাস্টমার স্যার। কাছে যায়, কত পার্সেন্ট ব্যাংকে ম্যানেজারের কাছে যায়, আর কত পার্সেন্ট কাউন্টারে যায় আসলে? স্যার খুব কম পার্সেন্টেজ যায় স্যার ম্যানেজারের রুমে। ম্যানেজার রুমে মেবি বেশি 5 to পার্সেন্টেজ যায় 10% ধরে নেন। জি স্যার। তাহলে যখন মানুষরা যাচ্ছে, আমার দরকার কি, আপনি যখন ব্যাংকে যান তখন কিন্তু আপনি চান কত দ্রুত কাজ শেষ করে আপনি ব্যাংক থেকে বের হয়ে চলে আসবেন। কিন্তু আপনার কাউন্টার যদি ভিতরে থাকে তাহলে 90% মানুষকে কিন্তু আপনি বেশি হাঁটাচ্ছেন, 10% মানুষকে কম হাঁটাচ্ছেন। আর এখন 90% মানুষ কম হাঁটতেছে, 10% মানুষ কিন্তু বেশি হাঁটতেছে। তো তাইলে আমি মাস পিপলকে চেষ্টা করতেছি, হ্যাঁ, মাস পিপলকে চেষ্টা করতেছি যে তাদেরকে যেন কমফোর্ট দেওয়া যায়। এইটা আমি বলছি তাদের মুভমেন্টটাকে, আননেসারি মুভমেন্টটাকে কমানোর জন্য। এটা আমাদের মূল থিম, যে আমরা এমনভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করব, সাজাবো, যেন আমাদের যে প্রোডাক্ট হোক, মানুষ হোক, তারপরে কাস্টমার হোক, হুএভার ইট ইজ, ওয়ার্কার হোক, তাদের মুভমেন্টটা যেন খুব স্মুথ হয়, ফ্রিলি চলাচল করতে পারে কোনো অবস্টাকল ছাড়াই। ঠিক আছে? আচ্ছা, এবারে আগেকার যুগের অফিসগুলো যদি আপনি একটু দেখেন, আগেকার যুগের অফিসগুলো যদি আপনি একটু দেখেন, দেখবেন যে আগেকার যুগের অফিসগুলাই কিন্তু আলাদা আলাদা রুম সবার। তো যদি আপনার একটা কাগজ একখান থেকে আরেকখানে নিতে হয়, এক রুম থেকে আরেক রুমে নিতে হয়, তাহলে কিন্তু আপনার একটা লোককে ডাকতে হবে, সে লোকটা আপনার রুমে আসবে, হি উইল ক্যারি দ্য পেপার ফ্রম দিস রুম টু আদার রুম অ্যান্ড হি উইল টেক দ্য সাইন অ্যান্ড হি উইল টেক ইট ব্যাক টু ইউর রুম। বাট ইদানিংকালে কর্পোরেট অফিসগুলো দেখছেন কিভাবে সাজানো থাকে? জি স্যার। ইদানিংকালে কিভাবে থাকে বলেন তো? স্যার ছোট ছোট কেবিন, মানে একটা কিউবিকলস ছোট। থাকে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, সো এখানে দেখেন আমি কিন্তু দাঁড়ায় পাশের জনকে একটা কাগজ দিয়ে দিতে পারি, কোনো এক্সট্রা লোক আমার লাগবে না, কোনো সময় নষ্ট হবে না। দেখা যাচ্ছে ছোট ছোট কিউবিকল 4টা কপির মধ্যে একটা প্রিন্টার দিছে, তো একটা প্রিন্ট আউট দিলেন, আপনি বলুন যে ভাই একটু কাগজটা দাও, কারো দাঁড়াইতে হবে না, কাউকে আসতে হবে না, আপনি খালি দিয়ে কাগজটা দিয়ে দিবেন তাকে, দ্যাটস ইট। জি স্যার।
তাহলে আমার সময় বাঁচতো না। প্লাস ওই যে একটা জায়গাও পিয়ন, বাঁচে। দ্য পার্সন হু ইজ গোয়িং টু ক্যারি দ্য ফাইল ফ্রম হেয়ার টু দেয়ার, তাহলে ওই পিয়নটার খরচ আমি বাঁচাতে পারলাম। তার মানে একদিকে কস্ট সেভিং হলো। প্লাস আচ্ছা, মনে আছে আমরা যখন ওয়ার্ক মেজারমেন্ট পড়ছিলাম, ওয়ার্ক স্যাম্পলিং এ যখন আমরা ওয়ার্ক মেজারমেন্ট পড়ছিলাম, ওয়ার্ক মেজারমেন্টে মনে আছে আমরা 6:2 বলে একটা জিনিস করছিলাম, ওয়ার্ক স্যাম্পলিং রেশিওটা 6:2 মনে পড়ে, যে ওয়ার্কিং টাইম হচ্ছে 6 আওয়ার্স আর আইডল টাইম Yes, হচ্ছে sir. 2 আওয়ার্স, আমরা পড়ছিলাম না ওয়ার্ক মেজারমেন্ট? Yes, sir. এই 2 আওয়ার্সের মধ্যে ওয়ার্কারের ব্রেক টাইম ছিল, ওয়ার্কারের লাঞ্চ টাইম ছিল, র মেটেরিয়াল শর্টেজ ছিল, তারপর হচ্ছে মেশিন ব্রেকডাউন ছিল, সবই ছিল। বাই দ্য ওয়ে, একটা মজার কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে আমরা ক্লাস দিই মনে করেন 2-2.5 ঘন্টা, 20 মিনিট একটা ব্রেক দিই। এখন বলেন তো আমার, এই যে আমি ক্লাসটা নিচ্ছি আর ব্রেকটা দিচ্ছি, এর মধ্যে কোনটা, আমাদের দুই রকম টাইম আছে, একটাকে বলি আমরা ভ্যালুয়েটেড টাইম, একটাকে বলি নন ভ্যালুয়েটেড টাইম। নাও হোয়াট অ্যাবাউট দ্য ক্লাস টাইম? ইজ ইট ভ্যালুয়েটেড অর নন ভ্যালুয়েটেড টাইম? Validated. Valuated. ভ্যালুয়েটেড। আর হোয়াট অ্যাবাউট দ্য ব্রেক টাইম? Not validated. Non-valuated. নন ভ্যালুয়েটেড। আচ্ছা, ব্রেকটা কেন দেই আপনাদেরকে, মানে কেন দেওয়া হয় বলেন তো? 3 ঘন্টার মাঝখানে ব্রেক কেন Refreshment এর দেওয়া জন্য হয়? স্যার। Sir, একটু হ্যাঁ, refreshment এর জন্য। রিফ্রেশমেন্টের Refreshment এর জন্য। জন্য স্যার। সো ওয়ান্স ইউ আর কামিং ব্যাক ফ্রম দ্য, মানে কামিং ব্যাক ফ্রম দ্য ব্রেক, আপনার কি একটা পজিটিভ ভাইব ক্রিয়েট হয় না? মানে আপনি একটু সতেজ হয়ে আবার ফিরে আসেন। Yes, Yes, sir. sir. So this is Yes, also sir. valuated time because this is adding value to your energy or something like that. ঠিক আছে? কাজেই কিন্তু Yes, sir. তার মানে কি, ওয়ার্কারের যে লাঞ্চ টাইম, ইজ ইট ভ্যালুয়েটেড অর নন ভ্যালুয়েটেড বলেন তো? Validated স্যার। Sir, ভ্যালুয়েটেড। valuated. কাজেই দেখতে হবে যেই টাইমগুলো আপনাকে পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে, দ্যাট ইজ ভ্যালুয়েটেড। আবার আপনি এখান থেকে এখানে যাচ্ছেন, কোথাও এখানে রাস্তায় জ্যামে 1 ঘন্টা বসে আছেন, ইজ ইট ভ্যালুয়েটেড অর নন ভ্যালুয়েটেড? Non-validated. Non-valuated. নন ভ্যালুয়েটেড। আচ্ছা, তার মানে কি ওটা আমার নেগেটিভ ভাইব ক্রিয়েট করতেছে। তাহলে এখন ওই যে 2 ঘন্টা আপনার বললাম, এই 2 ঘন্টার মধ্যে আপনার ওয়ার্কারের লাঞ্চ আছে, ব্রেক আছে, এগুলো নন ভ্যালুয়েটেড, উই ক্যান টাচ দোজ। বাট যদি আমি মেশিনের ব্রেকডাউন টাইমটা কমাতে পারি, র মেটেরিয়ালের সাপ্লাই ঠিক রাখতে পারি, তো এগুলা করে যদি এইখান থেকে 30 মিনিট আমি সেভ করতে পারি, তাহলে আমার ওই 30 মিনিট একটা প্রোডাকশন চলবে। তাই 30 মিনিটের প্রোডাকশনের জন্য কিছু একটা আউটপুট আসবে এক্সট্রা, যেটা আগে 6 ঘন্টা প্রোডাকশন করতাম, এখন 6.5 ঘন্টা প্রোডাকশন করতেছি। আগে 6 ঘন্টা ছিল ওয়ার্কিং টাইম, 2 ঘন্টা ছিল আইডল টাইম, আর এখন 6.5 ঘন্টা হচ্ছে প্রোডাকশন টাইম, 1.5 ঘন্টা হচ্ছে আইডল টাইম। তাহলে বলেন তো আমার আউটপুট বাড়বে না কমবে? ওয়ার্কার কিন্তু 8 ঘন্টায় বাড়বে, কাজ sir. করতেছে, দেয়ার টোটাল আওয়ার ইজ 8 আওয়ার্স, বাট বাড়বে। আমার হচ্ছে আগে ছিল 6-2, এখন হচ্ছে 6.5 আর 1.5। তাহলে কি এই যে এক্সট্রা 0.5 আওয়ার্সের জন্য আমার এক্সট্রা প্রোডাকশন হবে না? জি, sir. Yes, sir. তাহলে আমাদের সেম ইনপুটে যখন আউটপুট বেড়ে যাবে, তখন কি আমার এফিসিয়েন্সি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে। তাহলে একদিকে দেখেন কস্ট কমতেছে, আরেকদিকে কিন্তু এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। এখন কোশ্চেনটা হচ্ছে, ওয়াই দ্য ফ্যাসিলিটি লেআউট ইজ ইম্পর্টেন্ট ফর আস? নাম্বার 1, ইউআইর এই ক্যাম্পাসটা কবে হয়েছে? আমরা কবে এখানে ক্লাস করতে আসছি মনে আছে আপনাদের? স্যার বিবিএতে ছিলেন তখন 2008 যারা ছিলেন। 2018 এর স্প্রিং এ প্রথমে এখানে শুরু হয় ক্লাসটা। Yes, sir. তখন এমবি অফিসটা কিন্তু এখন যেখানে এমবি অফিস সেখানেই ছিল। 2 টার্ম পরে এই এমবি অফিসটাকে নিয়ে যাওয়া হয় দোতলায়, একদম কর্নারে মাঠের দিকে, একদম মাঠের দিকে নিয়ে যাওয়া হয়। সো আবার নতুন করে এমবি অফিসটা করা হলো। এগেইন ইট ওয়াজ টেকেন ব্যাক টু দিস কারেন্ট প্লেস এগেইন। তাহলে এই যে একবার নেওয়া হলো, একবার এখানে ফিরে আনা হলো, এটার জন্য আই হ্যাভ টু স্পেন্ড এক্সট্রা কস্ট, এক্সট্রা এফোর্ট, এক্সট্রা টাইম, কমপ্লিটলি রুইন্ড। কারণ এগুলো কোনো ভ্যালু থাকলো না আর। আপনি একবার ভাঙছেন, একবার করছেন, একবার ভাঙছেন, একবার করছেন, আলটিমেটলি একই জায়গায় ফিরে আসছে। তাহলে আমরা যে এর আগে ক্যাপাসিটি প্ল্যানিংটা পড়ছিলাম, বলেন তো ক্যাপাসিটি প্ল্যানিংটা কি লং টার্ম না শর্ট টার্ম প্ল্যান?
স্যার লং টার্ম। লং টার্ম। লং টার্ম। এই লেআউটটাও কিন্তু একটা লং টার্ম প্ল্যান, অলমোস্ট দুই একটা কেস ছাড়া মোস্টলি লেআউট ইজ লং টার্ম প্ল্যান। কাজেই আমি যখন কাজটা করব তখন একবারেই করব যেন বারবার চেঞ্জ করতে না হয়। এখন যে আবার বলা হয় না অফিসগুলো এখন আপনাদের ক্লাসরুমে আসবে, ক্লাসরুমগুলো অফিসে হয়ে যাবে, আবার নতুন করে ভাঙাচোরা। দ্যাট মিনস you already have substantial investment of money, effort and time. If you change it, again you have to invest more money. এই জন্য বলা হচ্ছে it's a long term commitment and require substantial investment of money and effort. That's why whenever you're doing for the first time, do it correctly. প্রথমবারের মতন যখন করবেন তখন do it correctly, যাতে আপনার নতুন করে আর সময় নষ্ট না হয়। সো তাইলে একটু আগে যেটা আমরা বলছিলাম যে have significant impact on the cost and efficiency of operation. ওই যে we can save the cost of one person, one peon who needs to carry the file from here to there. Now in the cubicle section, he doesn't need we don't need one extra person. এবং ওই যে আমরা নন ভ্যালিড টাইমটা কমায় ভ্যালিডে কনভার্ট করছি ফর হাফ অ্যান আওয়ার, সো ইনস্টেড অফ 6 আওয়ার্স উই আর প্রডিউসিং ফর 6.3 ও 6.5 আওয়ার্স। তাহলে এই যে এক্সট্রা 0.5 আওয়ার্সের প্রোডাকশনের জন্য আমাদের আউটপুটটা বাড়বে, বাট উই আর পেইং দ্য সেম টু দ্য ওয়ার্কার্স ফর 8 আওয়ার্স। কাজেই সেম ইনপুটে উই আর ইনক্রিজিং আওয়ার আউটপুট। দ্যাটস ওয়াই আমাদের এফিসিয়েন্সিও কিন্তু বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই আওয়ার লেআউট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে এখানে মূলত দুটা লেআউট নিয়ে আলোপ করব, একটা হচ্ছে প্রোডাক্ট লেআউট, একটা হচ্ছে প্রসেস লেআউট। আচ্ছা, প্রোডাক্ট লেআউট এবং প্রসেস লেআউট আপনাদের ছোটবেলায় মানে স্কুলে বা কলেজে ছিল কিনা মনে নাই, স্কুলে অ্যাটলিস্ট বলতে পারবো ছিল। যেটা হচ্ছে বাংলায় প্রায় সময় একটা কোশ্চেন আসতো, আপনারা পাইছেন কিনা মনে আছে কিনা, যে বাংলা একটা পরীক্ষা একটা কোশ্চেন আসতো যে অমুক কবিতার নামকরণের সার্থকতা লেখো। কারো কি মনে আছে এরকম কিছু? জি এরকম স্যার, কোশ্চেন কি পাইছিলেন মনে আছে জি স্কুলে, স্যার, জি যে স্যার, অমুক জি স্যার। কবিতার জি স্যার। নামকরণের সার্থকতা জি লেখো? স্যার। সো এই ঘটনা কিন্তু এখানেও আছে। এই যে উই আর টকিং অ্যাবাউট প্রোডাক্ট এবং প্রসেস, এখানেও কিন্তু আমাদের এই ঘটনা আছে। সো আমার প্রোডাক্টটা প্রসেসের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে। সো যে ধরনের লেআউটে প্রোডাক্ট ইজ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু প্রসেস, প্রোডাক্ট ইজ মোর এমফেসাইজ কম্পেয়ার টু প্রসেস, তাকে আমরা বলি প্রোডাক্ট লেআউট। আর যে ধরনের লেআউটে প্রসেস ইজ মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু প্রোডাক্ট, তাকে আমরা বলবো হচ্ছে প্রসেস লেআউট। আবার বলছি, প্রোডাক্ট লেআউটে প্রোডাক্ট গেটস মোস্ট ইম্পর্টেন্স, প্রসেস লেআউটে প্রসেস গেটস মোর ইম্পর্টেন্স। এই হচ্ছে ডিফারেন্স। যেই লেআউটে we are emphasizing the product, that is called product layout, and the other layout we are emphasizing the process, that is called process layout. বলেন কোশ্চেন আছে কিনা কোনো, প্লিজ? এই পর্যন্ত No, বিফোর sir. প্রসিড কারো কোনো কোশ্চেন? তাহলে স্যার প্রসেস লেআউটটা প্রথম থেকে আসবে স্যার, যদি আমরা চিন্তা করি স্যার, এটার কাজটা প্রথমে শুরু হবে না প্রসেস লেআউটটা, দেন সেটা তো প্রোডাক্ট লেআউট হিসেবে এটা যাবে আমরা স্যার। সিকোয়েন্স হিসেবে বলতেছি না, এটা আমরা জাস্ট ও দুটো আচ্ছা, টাইপ হিসেবে বলতেছি, নট সিকোয়েন্স। আচ্ছা। ঠিক আছে, ডেফিনেটলি আপনাকে প্রসেস লেআউটটা আগে করে তারপর সেখান থেকে প্রোডাক্ট বের করতে হবে। তবে ওইটা কি প্রোডাক্ট লেআউটের মানে দুইটা লেআউটের স্ট্রাকচার ডিফারেন্ট, এই জন্য আমরা দুইটা আলাদা লিখতেছি। সো তাইলে আমরা এটা ডিটেলস আলোচনা শুরু করি। সো প্রোডাক্ট লেআউট আমরা বলি লেআউট দ্যাট ইউজেস স্ট্যান্ডার্ডাইজ প্রসেসিং অপারেশনস টু অ্যাচিভ স্মুথ, র্যাপিড, হাই ভলিউম ফ্লো। নাও কোশ্চেন ইজ, ইফ উই রিয়েলি নিড দ্য হাই ভলিউম আউটপুট, হাই ভলিউম ফ্লো, যদি আমরা হাই ভলিউম ফ্লো দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ভ্যারাইটি কি কমবে না? মানে আমরা যখন আউটপুট বেশি চাই, ভ্যারাইটি কি কম না বেশি? বেশি। মানে আউটপুট যখন বেশি চাই, ভালো করে শুনবেন, আমরা কখন আউটপুট বেশি পাই? ভ্যারাইটি কম হলে না ভ্যারাইটি বেশি হলে আমাদের আউটপুটটা বাড়ে? ভ্যারাইটি স্যার, কম কম হলে হলে স্যার। ভ্যারাইটি কম, আমরা ক্যাপাসিটি প্ল্যানিং এ পড়ছিলাম কিন্তু, জি যে লেস এন্ড মোর ভ্যারাইটি, ভ্যারাইটি যত কম হবে তত আউটপুট বাড়বে। তার মানে কি, দিস লেআউট ইজ মেইনলি অর্গানাইজড হোয়েন ইউর প্রোডাক্ট হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি বাট ভ্যারাইটি ইজ ভেরি লো। থাউজেন্ডস অফ পিসেস আর কোয়ান্টিটি বাট ভ্যারাইটি ইজ ভেরি লো, দ্যাট ইজ আমার এই প্রোডাক্ট লেআউট। সো সেক্ষেত্রে আমরা যদি দেখি একের পর এক কিন্তু জিনিসগুলা প্রসিড করে ফাইনালি ইন্সপেকশন হয়ে সেটা ফাইনালি বক্সে ঢুকে যায়, ইন্সপেকশনে ফাইনালি বক্সে ঢুকে যায়। আচ্ছা, এখানে যে জিনিসটা হয় যে প্রতিটা মেশিন এক একটা সার্টিন কাজের জন্য নিয়োজিত। যেই মেশিন যেই কাজের জন্য, সেই মেশিন এক্স্যাক্টলি সেই কাজটাই করে।
অন্য কোনো মেশিন কিন্তু আরেকটা কাজ করে না। কাজে ওয়ার্কারও কিন্তু ফিক্সড, এই ওয়ার্কাররাও কিন্তু এই জায়গায় দাঁড়ায় বা বসে এখানে কাজ করে। তার মানে প্রতিটা স্টেশনে ওয়ার্কার কিন্তু কাইন্ড অফ ফিক্সড, সে সেম ওয়ার্কার সেম মেশিন। সেই জন্য বলা হচ্ছে দ্য ওয়ার্ক ইজ ডিভাইডেড ইনটু এ সিরিজ অফ স্ট্যান্ডার্ড টাস্ক পারমিটিং স্পেশালাইজেশন অফ বোথ লেবার অ্যান্ড ইকুইপমেন্ট। পারমিটিং স্পেশালাইজেশন অফ বোথ লেবার অ্যান্ড ইকুইপমেন্ট, তার মানে এই যে মেশিনটা এটা কিন্তু একদম স্পেশালাইজড অর কাস্টমাইজ ফর দ্যাট প্রোডাক্ট অনলি। যেমন ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য লাইক গার্মেন্টস প্রোডাক্টে ধরি, শার্টের ব্যাপারটা ধরি, শার্টের যে আপনার সেলাইটা হচ্ছে সেটা একজন দিচ্ছে, বাটনটা লাগাচ্ছে একজন লাগাচ্ছে, পকেট লাগাচ্ছে একজন দিচ্ছে। সো এইভাবে এক একটা কাজ কিন্তু এক একজন, আয়রন করতেছে একটা গ্রুপের পিপল ফিক্সড, এভাবে এক একটা কাজ এক একজন করে। তো সেভাবেই কিন্তু আমাদের এটা অ্যারেঞ্জ করা হয়। তাই দেখেন একটা সিকোয়েন্সে একটা লাইনে প্রতিটা মেশিন বসানো আছে এবং প্রোডাক্ট একের পর এক এক মেশিনে আসতেছে, এই শেষে তার কাজ শেষ করে তারপর সামনের দিকে প্রসিড করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট লেআউট। সো আমরা কি করি যে স্পেসিফিক কাস্টমাইজ মেশিন দিয়ে আমরা করি যে যেটা শুধুমাত্র ওই অপারেশনটাই করতে পারবে, অন্য অপারেশন সে করতে পারবে না। বলেন তো এটা কোন ধরনের ফ্যাক্টরি? Garments. What about this one? Not garments. What about this one? আরএমজি। না RMG না। Knit factory. Nope. Not textile related. এটা হচ্ছে লেদার প্রোডাক্টস, ঠিক আছে, লেদারের বিভিন্ন প্রোডাক্ট লেদার তো ঠিক। What about this one? Lab, sir. ল্যাব না, ফার্মাসিউটিক্যালস। নো। এটা হচ্ছে মেইনলি ইলেকট্রনিক্স, ছোট 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 ইলেকট্রনিক্স কম্পোনেন্ট গুলা বা নতুন ছোট ছোট জিনিসগুলা এখানে করা হয়। What about this? Car manufacturing. এই যে এটা, এটা কেমনে গার্মেন্টস হয়? Car manufacture. কার ম্যানুফ্যাকচার, থ্যাংক ইউ, সরি শুনিনি ঠিক মন, কার ম্যানুফ্যাকচার, অটোমোবাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট। এখানে যেটা হয় এই যে দেখেন এক একটা অনেকগুলো রোবট আছে দেখতেছেন, এক একটা রোবট পার্টিকুলার একটা কাজ করে। ফর এক্সাম্পল একটা স্লটে গিয়ে একটা চেসিস বসে, এই রোবটটা এক একটা রোবট যেমন চারদিকে চারটা দরজা, চারটা রোবট লাগাই দিচ্ছে। যেই দরজাটা, যে রোবটটা ড্রাইভিং সিটে দরজা লাগাচ্ছে, এই রোবটটা প্রতিটা গাড়িরই কিন্তু ড্রাইভিং সিটে দরজা লাগাবে। তবে একটা মেশিন পার্টিকুলার একটা কাজই করবে, বারবার রিপিট, বারবার রিপিট, মানুষও যেমন করবে মেশিনও করবে। আমরা যদি একটু রান করি এটা, আমি শিওর না, আপনারা কি ভিডিও দেখতে পারেন? আপনাদের কি ভিডিও আসছে? নো স্যার। স্যার আসেনি, মানে স্লাইডটাই কি এখনো দেখতে পাচ্ছেন? স্লাইড স্যার। দেখা যাচ্ছে স্যার। জাস্ট হোল্ড অন এ সেকেন্ড। এবার দেখেন তো। জি স্যার। দেখা যাচ্ছে। এবার কি আসছে অ্যাসেম্বলি, এই যে লেখা দেখা যাচ্ছে ভিডিওটা? জি স্যার, ভিডিও দেখা আসে নাই স্যার, যাচ্ছে। এখন ওকে, এবার এখন তাহলে চালু হয়েছে দেখেন। স্যার। জি স্যার এখন চালু হয়েছে। এই যে একটা জিনিস আসলো, দেখেন সমস্ত রোবটগুলা কিভাবে কাজ শুরু করে দিচ্ছে এবং একটা ফিক্স সাইডে প্রতিটা রোবটের একই কাজ, প্রতিটা চেইসে একটা রোবট একটাই কাজ করবে। এক একবার চেইস আসবে, আসলে দেখবেন এক একটা বসে যাবে। এইভাবে করে একের পর এক একের পর এক পুরো লাইনে গিয়ে কারটা, এই যে বডিটা দেখেন কমপ্লিট হলো। এরপর সে এখানে ইয়ে করে তারপর সে পেন্টিং এ যায় এবং চেকিং এর পরে পেন্টিং এ যায়। ঠিক আছে? এই তাহলে এখন যেটা আমরা দেখলাম যেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট লেআউট। কোশ্চেন হচ্ছে যতটুকু আমরা দেখলাম ততটুকুর মধ্যে যদি আমি দেখি, বলেন তো প্রোডাক্ট লেআউটের কি কি বেনিফিট হতে পারে? যতটুকু আমরা আলোচনা করছি তার মধ্যে
তার মধ্যে প্রোডাক্ট লেআউটের কি কি বেনিফিট হতে পারে বলেন তো? অলরেডি কিন্তু আমরা ডিসকাস করছি কিছু কিছু। আউটপুট বেশি হবে। আউটপুট অনেক বেশি, তার মানে হাই ভলিউম অফ আউটপুট। এবার যদি জিজ্ঞেস করি, যখন আপনার ভলিউম হাই হবে তখন ইউনিট কস্ট কি বাড়বে না কমবে? কমবে। কমবে। গুড। এটা জিনিস খেয়াল করেন, দেখেন একটা পরপর সবাই বসা, তাই না? এই দেখেন একটা থেকে একটা গাড়ির ডিস্টেন্স কিন্তু বেশি না। তাহলে এই যে এই লোকগুলা পরপর বসে, মেয়েগুলা পরপর বসা, তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল যখন ম্যাটেরিয়াল করে কিছু করে একে ট্রান্সফার করতেছে, এই ম্যাটেরিয়াল ট্রান্সফার টাইমটা খুব, কারণ এটা তো একদম পরপর বসা, তাহলে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং টাইমটা অনেক কম হচ্ছে না, বা ম্যাটেরিয়াল জি। ট্রান্সফার টাইমটা অনেক কম না? জি Yes, স্যার। আরেকটা হচ্ছে একটা লোক বারবার একই কাজ করতেছে, তার যেমন এক্সপার্টিস ডেভেলপ করতেছে, আবার এই মেশিনটাও কিন্তু ডেডিকেটেড ফর দ্যাট পার্টিকুলার অপারেশন। সেটাপের ঝামেলা নেই যে একবার এক একটা কাজ করবে, নো, টাইপ কাজের সেম, শুধুমাত্র হয়তো আপনার সাইজে আলাদা বা সামথিং লাইক দ্যাট। তাইলে এই মেশিনটা যেমন ফুল টাইম কাজ করতেছে উইদাউট এনি সেট আপ চেঞ্জ, মানুষটাও কিন্তু কাজ করতেছে। তো তাইলে কি মানুষের এক্সপার্টাইজ বেড়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম আমার ইউটিলাইজেশনটা বেড়ে যাবে, তাই কি না? যেহেতু একটা মানুষ বারবার কাজ করতেছে, একটা মানুষ যখন একই কাজ বারবার করে তার এক্সপার্টাইজটা বেড়ে যাবে না? ইয়েস স্যার। জি স্যার। আবার একটা ইরোরও তো কম মেশিন, আসবে স্যার, হ্যাঁ, ইরোরটাও স্যার কম আসবে এরকম স্যার, আসবে, ডেভিয়েশনটা আউটপুটে কম বেড়ে আসবে। যাবে, এরকম আসবে, আউটপুটে বেড়ে যাবে। সো বেসিক্যালি দিজ আর দ্য বেনিফিটস অফ প্রোডাক্ট লেআউট। ঠিক আছে, এই হচ্ছে অ্যাডভান্টেজ। কিন্তু প্রতিটা জিনিসের যেমন পজিটিভ আছে, নেগেটিভও আছে। লিমিটেশন কি হতে পারে বলেন তো? এই লেআউটের লিমিটেশন কি হতে পারে? একটা লিমিটেশন অলরেডি কিন্তু আমি বলছি শুরুতে, বলতে পারবেন হোয়াট ওয়াজ দ্যাট? আর একটা মানুষ বিভিন্ন একই কাজ আর বারবার করতে করতে তার মধ্যে একটা বোর্ডমনেস চলে আসে না স্যার, থ্যাংক তখন ইউ। সে সে বোর্ড হয়ে যায়, তার মধ্যে ফ্যাটিক চলে আসে। এক্সপার্টাইজ হবে কিন্তু একটা সময় পরে চলে আসে। আচ্ছা। আর কিছু মনে আছে? আমরা বলছিলাম হাই ভলিউমের জন্য ভ্যারাইটি কি হতে হবে? কম ভ্যারাইটি হবে। কম ভ্যারাইটি, এটা আরেকটা। আবার দেখেন এই রোবটগুলো একটা লাইনে সাজানো আছে, এই লাইনটা কি কি একটু উল্টাপাল্টা আগে পিছে করা যাবে? সবগুলো রোবট কিন্তু সাজানো আছে, লাইনটা কাইন্ড অফ রিজিড না, ফ্লেক্সিবিলিটি নাই, কারণ একের পর এক জাস্ট যাবে আর কাজ করবে, একদম সব প্রোগ্রাম ওরিয়েন্টেড সাজানো। একটু চেঞ্জ আসলে কিন্তু আর পারবে না, সেটা আবার নতুন প্রোগ্রাম করতে হবে। সো ফ্লেক্সিবিলিটি খুব কম। আর একটা হচ্ছে হঠাৎ করে মাঝপথে একটা রোবট যদি নষ্ট হয়ে যায়, দেন হোয়াট উইল হ্যাপেন? প্রসেসই বন্ধ হয়ে যাবে। পুরা প্রোডাকশন প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সো দিজ আর দ্য লিমিটেশনস অফ প্রোডাক্ট লেআউট। বুঝে গেছে? ইয়েস স্যার। এবার দেখেন তো এটা কোন প্রোডাক্ট? অটোমোবাইল স্যার। অটোমোবাইল, তাই না? কিন্তু আগে যে অটোমোবাইলের লেআউটটা দেখছিলেন আর এই ছবিটা কি সেম লেআউট? না। উপর থেকে তাকায় দেখেন তো, এরকম একটা লেটারের মতন জিনিসটা ঘুরে গেছে না? জি স্যার। এটাকে আমরা বলি কিসের মতন দেখাচ্ছে?
ইউ ইউ তো এটাকে আমরা বলি ইউ শেপ লেআউট। এটা কিন্তু সেপারেট কোনো লেআউট না, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রোডাক্ট লেআউটই, বাট এটাকে আমরা বলি হচ্ছে ইউ শেপ লেআউট। প্রোডাক্ট What is লেআউটেরই একটা ভার্সন এটা ইউ শেপ লেআউট। So what basically happens over here, that it will continue like that, like the traditional product layout. At the half of the way, at the half of the road, it takes a sharp U-turn. And you are coming back to the start position again. শুরুটা হলো এইভাবে, মাঝ পথে গিয়ে you take a sharp U-turn and you are coming back to this one. তাহলে এখন বলেন তো, এই যে ইউসুফ লেআউটের মেইন বেনিফিটটা কি? জায়গা কম লাগে। কম্প্যাক্ট, ফ্যান্টাস্টিক। আর কি হতে পারে? আর কি হতে পারে বলেন তো? মেবি আমরা দেখছি। ফ্লেক্সিবিলিটি আছে, ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, কি ধরনের ফ্লেক্সিবিলিটি বলতে পারবেন? যেহেতু এটা শিফট করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। না, শিফট তো করা যাচ্ছে না। শিফট কেন করব আমি? এত ফিক্স হয়ে যাবে লাইনটা। এটা একটু স্পেশাল জায়গা আছে। তার আগে আমরা দেখি একটু, এই যে দুটা লোক, দে আর সিটিং ভেরি ক্লোজ টু ইচ আদার, তাই না? যদি আপনি দুটা লোককে দেখেন, ভেরি ক্লোজ টু ইচ আদার, এটা দেখেন ভেরি ক্লোজ টু ইচ আদার। এখন যদি সম্ভব হয়, সরি, দেখা যাচ্ছে যে সবসময় এদের মধ্যে একটা বেটার কমিউনিকেশন বিল্ড আপ করবে, এদের মধ্যে বেটার কমিউনিকেশন বিল্ড আপ করবে, এদের মধ্যে বেটার কমিউনিকেশন বিল্ড আপ করবে। তার মানে এ কোনো প্রবলেমে পড়লে হি উইল কাম ওভার টু হেল্প হিম, এ কোনো প্রবলেমে পড়লে হি উইল গো ওভার দেয়ার টু হেল্প হিম। তার মানে কি, বেটার কমিউনিকেশন, কোঅপারেশন, কোঅর্ডিনেশন তাদের মধ্যে আছে। সুইচটা দিত? আর ফ্লেক্সিবিলিটি কথা যেটা বলছিলেন সেটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে, একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু ইনপুট এখান থেকে আউটপুট এখানে। এর আগে যখন আমরা দেখছিলাম একটা সাইডে ইনপুট, একদম প্রথমে যদি আমরা চলে যাই তাহলে খেয়াল করে দেখেন একটা সাইডে আমাদের ইনপুট আর একটা সাইডে কিন্তু আউটপুট। আর যখন আমি ওই শেপে আসতেছি তখন কিন্তু যেই সাইড থেকে ইনপুট শুরু হয়েছে ঘুরে এসে কিন্তু সেই সাইডে আবার বেরোচ্ছে, তাই না? তো তাহলে যদি পসিবল হয় তখন আমরা করি কি, একজন এমপ্লয়কে এখানে মানে এমপ্লয় করতে পারি, একজন অপারেটরকে আমি এমপ্লয় করতে পারি টু ম্যানেজ বোথ ইনপুট এন্ড আউটপুট। কারণ ইনপুট আউটপুট সেম জোনে, তার কাজ হচ্ছে কিছু ইনপুট ফিড করা, তার কাজ হচ্ছে আউটপুট টেনে বক্সে রাখা। দ্যাটস অল হি নিডস টু ডু। তাহলে অনলি উই ক্যান ইউজ অনলি ওয়ান পার্সন। যদি এরকম ঘটনা ঘটে, উই ক্যান ইউজ অনলি ওয়ান পার্সন টু ম্যানেজ বোথ ইনপুট এন্ড আউটপুট। এই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য। ঠিক আছে? তাহলে ওয়ান পার্সন ক্যান ম্যানেজ বোথ ইনপুট অ্যান্ড আউটপুট, দ্যাট ইজ দ্য ফ্লেক্সিবিলিটি। মানে হচ্ছে একজন লোক ইনপুটটাও হ্যান্ডেল করতে পারবে, আউটপুটটাও হ্যান্ডেল করতে পারবে। এই হচ্ছে দুটা। বোঝা গেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এবার আমাকে বলেন তো, আমাদের যে প্রোডাক্ট লেআউটের এর আগে 4টা বেনিফিট ছিল না? ইয়েস স্যার। Now question is, ওই 4টা বেনিফিট কি also applicable to this U-shape layout or not? Yes sir, applicable. Applicable. তাহলে আমি কেন এই 3টা লিখলাম, বাকি 4টা লিখলাম না? These are the extra benefits. Thank you. These are completely the extra benefits. আচ্ছা, তার মানে কি, খেয়াল করবেন আমাদের কোশ্চেন দুরকম হতে পারে। যদি কোশ্চেনটা বলে যে রাইট ডাউন দ্য বেনিফিটস অফ ইউ শেপ লেআউট, আগের 4টাও থাকবে, এই 3টাও থাকবে। আর যদি বলে যে না, রাইট ডাউন দ্য বেনিফিটস অফ ইউ শেপ লেআউট
কম্পেয়ার টু ট্রেডিশনাল প্রোডাক্ট লেআউট। ঠিক আছে? জি স্যার। তখন কি করবেন? তখন স্যার ইউ শেপ লেআউটের সাথে আমাদের আগের যে লেআউট ছিল তার কম্পেয়ার করব। স্যার এই তা- তিনটা দিব। তখন দেখেন, কি শুধু তিনটা লিখতে যখন হবে? আমরা ওভার বলবো বা কম্পেয়ার টু বলবো, তখন সেটা হচ্ছে এক্সট্রা বেনিফিট গুলা শুধু হবে। ঠিক আছে? স্যার। বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা যখন দেখব যে আমাদের বলা আছে ওভার বা এক্সট্রা, ওভার ওভার, তাই না? যেরকম যদি বলা আছে যে ওভার বা কম্পেয়ার টু, তখন দিব শুধু এক্সট্রা বেনিফিট গুলা। আর যখন বলবে অন্য কিছু না, জাস্ট রাইট ডাউন দ্য বেনিফিটস, তখন আমরা বলবো হচ্ছে কি? তখন আমরা বলবো হচ্ছে সবগুলা। এক্সট্রা হইলে শুধু মানে ওভার বললে এক্সট্রা, ওভার না বললে সবগুলা থাকবে। এখন আমাকে বলেন তো এক্সট্রা লিমিটেশন কি আছে ইউ শেপ লেআউটের? এক্সট্রা লিমিটেশন কি আছে? স্যার যদি হলো এক্সট্রা কমিউনিকেশনটা বলবেন। বেশি হয়, জি স্যার, যদি কমিউনিকেশনটা বেশি হয় তাহলে মানে গসিপিংটা তাদের মধ্যে এক্স্যাক্টলি, এক বেশি। সময় গসিপিং বা হ্যান্ড দিয়ে চলে যাবে। তার মানে একটা লিমিটের নিচে যদি থাকে অ্যাবসলিউটলি ফাইন, দ্যার ইজ কমিউনিকেশন, বাট লিমিট ক্রস করে গেলে দ্যার ইজ গসিপিং। সো বা হ্যাং আউট। কাজেই এখানে দেখা যাবে যে এরা দুজন কাজ বন্ধ করে দুজনে গল্প করতেছে, মেশিন দুইটা বন্ধ হয়ে আছে, যেটা আমাদের কালচার খুব বেশি। তো এটা হচ্ছে একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে, দেখেন যেটা বেনিফিট সেটাই কিন্তু লিমিটেশন হিসেবে আসতেছে। আরেকটা লিমিটেশন হিসেবে দেখেন, আমরা বলছিলাম যে উই ক্যান এমপ্লয় 1 পার্সন টু হ্যান্ডেল বোথ ইনপুট অ্যান্ড আউটপুট। বাট শুরুতে আমরা প্রোডাক্ট লেআউটে বলছিলাম যে ইটস ফর র্যাপিড হাই ভলিউম ফ্লো। ইফ দিস ইজ রিয়েলি দ্যাট র্যাপিড, তাই আপনি 10, 20, 30 সেকেন্ড পর পর একটা করে কম্পোনেন্ট ঢুকতেছে আর বেরোচ্ছে, দেন উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান সিঙ্গেল পার্সন টু ম্যানেজ বোথ ইনপুট আউটপুট। বুঝতে পারছেন? যদি দেখা যায় যে কন্টিনিউয়াসলি এটা ঢুকতেছে, মানে ঢুকতেছে আর বেরোচ্ছে কয়েক সেকেন্ড পর পর, দেন কিন্তু একটা মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাবে হ্যান্ডেল করা। 1 মিনিট 2 মিনিট পর পর হলে হি ক্যান ম্যানেজ, বাট কয়েক সেকেন্ড পর পর যদি হয় ইটস ভেরি ডিফিকাল্ট ফর হিম টু ম্যানেজ। এবং প্রবলেম যেটা হবে, ছোট ছোট কম্পোনেন্ট হলে there is a possibility that input or output might be mixed up. সো তাহলে আমাদের দুটা এক্সট্রা লিমিটেশন আছে, একটা হচ্ছে গসিপিং বা হ্যাংআউট, আরেকটা হচ্ছে যে মানে যেটা ভয় হচ্ছে যে আমার ইনপুট আউটপুট মিক্স আপ হয়ে যেতে পারে যদি টু ফ্রিকুয়েন্ট ইন অ্যান্ড আউট হয়। দ্যাট মিনস যদি র্যাপিড, রিয়েলি রিয়েলি হাই র্যাপিড ফ্লো হয়, দেন দের ইজ এ পসিবিলিটি দ্যাট বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ক্যান বি মিক্সড আপ। এই হচ্ছে দুটা এক্সট্রা বেনিফিট, আর কমন বেনিফিট গুলো তো আছে। বোঝা গেছে না যায়নি? জি স্যার। আমরা বলছিলাম প্রোডাক্ট লেআউটে কে বেশি ইম্পর্টেন্স পায় বলেন তো? আমরা বলছিলাম প্রোডাক্ট লেআউটে কে বেশি ইম্পর্টেন্স পায়, মনে আছে? নামটা কোত্থেকে আসছিল জানি? প্রোডাক্ট লেআউটে কে বেশি ইম্পর্টেন্স পায় বলেন? নামের সাথে মিল আছে। স্যার প্রোডাক্ট প্রোডাক্ট এমফেসিস বেশি পায়, কারণ লেআউট তো প্রোডাক্ট লেআউট। এখন মনে করেন আমাদের এটা একটা অরিজিনাল যেটা লেআউট ছিল, তো আমাদের একটা ডিজাইন শেষ হয়ে গেছে। আমরা কিন্তু বলছিলাম এই মেশিনগুলো একদম কাস্টমাইজ মেশিন ফর এ পার্টিকুলার টাস্ক। সো পরের যে অর্ডারটা আসছে সেখানে এই মেশিনে কোনো কাজ নাই, যাদের একটু কমপ্লিকেটেড মেশিন লাগবে, এই মেশিন দিয়ে কাজটা হবে না। সো দ্য ওয়ার্কফ্লো উইল বি চেঞ্জ ফ্রম দিস পোর্শন টু দিস ওয়ান অ্যান্ড ইউ উইল কাম ব্যাক টু দ্য এগেইন মেইন লাইন। এখন বলুন তো এইটার জায়গায় যখন আমাদের প্রোডাক্ট ফ্লোটা এরকম হবে, তখন কি আমাদের সময় বেশি লাগবে না কম লাগবে? স্যার বেশি লাগবে। কি লাগবে? দূরে যখন পাঠাবো সময় বেশি লাগবে। আর সময় যদি বেশি লাগে আমাদের আউটপুট বাড়বে না কমবে? স্যার কমে যাবে। কমে যাবে। কিন্তু আমাদের কন্ডিশনটা কি ছিল? উই হ্যাভ টু হ্যাভ দ্য মোর আউটপুট, বিকজ অফ দ্য লেস ভ্যারাইটি উই হ্যাভ টু হ্যাভ মোর আউটপুট। তখন আমরা করি কি,
যে এই মেশিনটাকে লাইন থেকে উঠায় দিই এবং এই মেশিনটাকে লাইনে নিয়ে বসায় দিই। এখন দেখেন আবার ফ্লোটা কিন্তু একই রকম হয়ে গেল। তাহলে প্রোডাক্টের ফ্লো স্যার ঠিক এটা কি রাখার হচ্ছে জন্য আমি প্রসেসকে চেঞ্জ করতেছি। প্রোডাক্টের ফ্লো ঠিক রাখার জন্য আমি চেঞ্জ করতেছি প্রসেসকে। তাহলে এখানে ইম্পর্টেন্সটা কি প্রোডাক্ট পাইলো না প্রসেস পাইলো? প্রসেস। প্রোডাক্টের ফ্লো ঠিক রাখার জন্য প্রসেসকে চেঞ্জ করে দিচ্ছি। স্যার তাহলে প্রোডাক্ট তাহলে ইম্পর্টেন্সটা কাকে দিচ্ছি, product প্রোডাক্ট না প্রসেস? প্রোডাক্ট স্যার প্রোডাক্ট। প্রোডাক্ট স্যার এই জন্য আমরা এটাকে বলতেছি হচ্ছে প্রোডাক্ট লেআউট। স্যার কিন্তু বারবার এরকম মেশিন চেঞ্জ করা এটাও তো স্যার টাইম কনজিউমিং। এইখানে এই ঘটনাটা, এই জন্য বলা হচ্ছে হাই ভলিউম আউটপুট। আপনি যদি মাসে একবার দুইবার তিনবার চেঞ্জ করেন নট এ বিগ ডিল, কিন্তু প্রতিদিন চেঞ্জ করতে গেলে খবর আছে। এই জন্যই যদি বিগ কোয়ান্টিটি না হয় তাহলে কিন্তু এই লেআউটটা ফিজিবল না। এই জন্যই বলাই হয়েছে এই লেআউটটা মেইনলি অ্যাপ্লিকেবল ফর হাই ভলিউম লো ভ্যারাইটি প্রোডাক্ট, যাতে আমার স্যার অত এই ফ্রিকোয়েন্ট চেঞ্জ ওভার হবে না। এই লেআউটের নামটা কি? আগেরটা তো স্যার ছিল ইউ শেপ, এইটার কি এটা কোনো এটা নাম আছে? আমরা মেইন প্রোডাক্ট লেআউট, মেইন লেআউট হচ্ছে প্রোডাক্ট লেআউট, ইউ শেপ স্যার। হচ্ছে প্রোডাক্ট লেআউটের একটা টাইপ। আচ্ছা বুঝতে পারছেন? মেইনটা হচ্ছে প্রোডাক্ট, ইউ শেপ হচ্ছে প্রোডাক্টের একটা টাইপ, আর কিছু না। বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার যদি আমরা আসি প্রসেস লেআউটে, কেউ কখনো নিজের না হোক অন্যের প্রয়োজনে ডায়াগনোসিস সেন্টারে গেছেন কখনো? জি স্যার। ডায়াগনোসিস Yes, সেন্টারে sir. গেছেন তাই না? আচ্ছা আচ্ছা, এখানে কি কখনো এই যে আপনার বিভিন্ন টেস্টের মেশিনগুলোকে এভাবে একটার পর একটা সাজানো থাকে? না। নো না। স্যার, ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, সাজানো থাকে? ডিফারেন্ট জায়গায় যেতে হয়। না স্যার। না স্যার। হুম, ওকে। কারণটা কি, সমস্যা কি? এভাবে সাজালে সমস্যা কি ছিল বলেন তো? একটা প্যাট যদি সাজা রাখতো? স্পেস বেশি লাগবে। না, স্যার প্রত্যেকটা টেস্টের জন্য তো আলাদা আলাদা প্রসেস আছে, মানে ওখানে তো স্যার ওই মেশিনটা ইম্পর্টেন্ট না, আমি যে টেস্টের জন্য যাচ্ছি ওইটা ইম্পর্টেন্ট। প্রবলেমটা হচ্ছে কি, একটু চিন্তা করে দেখেন তো, প্রসেস আলাদা, কিন্তু যখন পরপর দুজন কাস্টমার যাবে তখন কি আমাদের রিকোয়ারমেন্টটা কি সেম থাকে দুজন কাস্টমারের পরপর? নো। না। তার মানে কি প্রতিজনে ভ্যারাইটি চেঞ্জ হচ্ছে না? জি স্যার। Yes, sir. ওকে, গুড। এই জন্য আমরা কিন্তু এভাবে সাজাতে পারি না। তখন আমরা বলি যে প্রসেস লেআউটে এরকম ভাবে যে দ্যাট ইনভলভ এ ভ্যারাইটি অফ প্রসেসিং রিকোয়ারমেন্টস। আর ভ্যারাইটি যখন বেশি হবে, তখন কি আমার আউটপুট বাড়বে না কমবে? কম। কমে যাবে। কমবে। কমে যাবে না? গুড। Yes. তার মানে কি এখানে যেটা দেখা যায় যে আমার ডায়াগনস্টিক সেন্টার দেখা যাচ্ছে যে এক্স রে মেশিন রুমে এক্স রে থাকতেছে মেশিনগুলা, আল্ট্রাসাউন্ড রুমে আল্ট্রাসাউন্ড মেশিন থাকতেছে, ইসিজি থাকতেছে, প্যাথোলজি থাকতেছে, সবই কিন্তু তার জায়গা মতন থাকতেছে। কাস্টমার যাচ্ছে, ঠিক আছে, কাস্টমার যাচ্ছে, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে প্রসেস থেকে সার্ভিস নিয়ে আসতেছে। প্রসেস কেউ জায়গায় আছে, প্রসেস নড়তেছে না।
কাস্টমার হচ্ছে প্রোডাক্ট, সে গিয়ে গিয়ে জায়গা থেকে যার যার জায়গায় গিয়ে যার যা সার্ভিস লাগবে, যা যা লাগবে সেই সার্ভিস নিয়ে চলে আসতেছে। বুঝা গেছে? এখন বলেন তো তাহলে এখানে ইম্পর্টেন্সটা কে পেল? Process. কাস্টমার। হুম, The process. প্রসেস তার জায়গা মতন থাকবে, আর কাস্টমার গিয়ে 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 যার যে সার্ভিস লাগবে সেটা সার্ভ করে নিয়ে আসবে। তাহলে ইম্পর্টেন্সটা কি প্রসেস পাচ্ছে নাকি কাস্টমার পাচ্ছে বা প্রোডাক্ট পাচ্ছে, কোনটা? Process batch. আর কেউ? প্রসেস জায়গায় আছে, আমি বুঝতেছি না আপনারা বুঝছেন কিনা। বেনিফিট মানে আপনি বেনিফিট জায়গায় বসে আছেন, মানুষ এসে আপনার থেকে সার্ভিস নিয়ে যাচ্ছে, যার যখন লাগবে সে আসবে, আপনি কিন্তু জায়গায় বসা। তাইলে ভ্যালুটা কি আপনার বেশি না মানুষের বেশি, কোনটা? আমার একটু ভালো করে আবার চিন্তা করেন। এর আগে আমরা কি বলছিলাম, যে প্রোডাক্টে ফ্লো ঠিক রাখার জন্য প্রসেসকে সরাইছিলাম, আর এখানে প্রসেস তার জায়গায় ফিক্স আছে। প্রোডাক্ট যাচ্ছে, যার যেখানে দরকার বলছে ওখানে যাও, এখানে যাও, এখানে যাও, ঘুরায় ঘুরায় তার সার্ভিসটা নিচ্ছে সে। প্রসেস কিন্তু নড়তেছে না। তাইলে এখানে পাওয়ারটা কার বেশি, প্রসেসের না প্রোডাক্টের? প্রসেসর। বাকিটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই, একটু বলবেন আমাকে? জি স্যার। কোনটা কে বেশি ইম্পর্টেন্স পাচ্ছে এখানে, প্রসেস না প্রোডাক্ট, প্রসেসটাই কোনটা? বেশি পাচ্ছে স্যার। হ্যাঁ, প্রসেস। প্রসেস স্যার পাচ্ছে। কারণ প্রোডাক্টের জন্য প্রসেসকে চেঞ্জ হচ্ছে স্যার। প্রসেস তো চেঞ্জ হচ্ছে না, প্রসেস তো জায়গায় আছে। ও আচ্ছা আচ্ছা। এগুলো তো আমরা প্রসেস, একটা এক্সট্রা একটা প্রসেস। এই মেশিনটাকে আমরা নাড়াচ্ছি না, এই মেশিনটা ওই রুমেই আছে। কাস্টমার যাচ্ছে, এক্সট্রা করায় নিয়ে আসতেছে। কাস্টমারের কাছে এক্সট্রা আসতেছে না, এক্সট্রা তার জায়গায় আছে, কাস্টমার গিয়ে এক্সট্রা করে নিয়ে আসতেছে। তাইলে ভ্যালুটা কি এক্সট্রা বেশি হলো নাকি কাস্টমারের বেশি হলো, কার? আপনারা কি এখনো কনফিউজড? স্যার প্রসেস হবে স্যার এখানে। বাকিরা সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই, প্লিজ একটু বলবেন প্লিজ, রেসপন্স না হলে তাকাইতে পারবো না। স্যার আমার কাছে তো মনে হচ্ছে প্রসেসের ইম্পর্টেন্সটা এখানে বেশি। ডেফিনেটলি বেশি, কারণ Yes, প্রসেস sir. জায়গা থেকে নড়ে না। আমি Yes, sir. জায়গায় বসে আছি, তোমার লাগলে তুমি আমার কাছে আসবা, তাহলে ইম্পর্টেন্সটা কার জি বেশি? স্যার প্রসেস Process. প্রসেসের বেশি প্রসেসের। জি স্যার, প্রসেস। জি স্যার কারণ আমি তো প্রসেস আমার জায়গায় বসে আছি, আমি তো নড়বো না। তোমার লাগবে তুমি আসো, আমি যাব না। তার মানে কি আমার ইম্পর্টেন্সটা বেশি না এখানে? জি স্যার, জি স্যার। কুয়ার কাছে যে মানুষ Yes, sir. পানি খায় Yes, sir. আসছে, মানে কুয়ার ইম্পর্টেন্সটাই বেশি হবে। এক্স্যাক্টলি। তাইলে আমরা এটাকে বলতেছি process। এখন যদি আমরা দেখি, আচ্ছা বাই দ্য ওয়ে অ্যাপ্লিকেশনের কথা আমি বলিনি, প্রোডাক্ট লেআউটের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে এনি কাইন্ড অফ অ্যাসেম্বলি, যেটা আমরা দেখালাম। মাথায় রাখবেন, এনি কাইন্ড অফ অ্যাসেম্বলি প্ল্যান্ট হচ্ছে এক্সাম্পল অফ প্রোডাক্ট লেআউট। এনি কাইন্ড অফ, খেয়াল করে দেখেন, এনি কাইন্ড অফ অ্যাসেম্বলি প্ল্যান্ট বা অ্যাসেম্বলি প্রসেস হচ্ছে এক্সাম্পল অফ প্রোডাক্ট লেআউট। বা আদার দেন অ্যাসেম্বলি, যা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে, ঠিক আছে, যা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে সবই হচ্ছে আন্ডার কিন্তু প্রসেস লেআউট। অনলি দ্য অ্যাসেম্বলি হচ্ছে আন্ডার প্রোডাক্ট। কাজে অ্যাসেম্বলি হচ্ছে আন্ডার প্রোডাক্ট, আর আদার দেন অ্যাসেম্বলি হচ্ছে সব হচ্ছে প্রসেস। খেয়াল রাখবেন। সার্ভিসের ক্ষেত্রে বলেন তো, সার্ভিস কি প্রোডাক্ট না প্রসেস? প্রসেস স্যার। প্রসেস। কারণ ডেস্ক কিন্তু ফিক্স, ওরা আপনার কাছে আসে না। আপনি ব্যাংকে যাচ্ছেন, আজকে আপনার এই কাজ দরকার হলে ওই ডেস্কে যান, এই কাজ দরকার হলে ওই ডেস্কে যান, এটা হলে এই কাউন্টারে যান, আপনি ঘুরে ঘুরে যাচ্ছেন। ওরা কিন্তু আপনার কাছে সার্ভিস দিচ্ছে, কিন্তু আপনাকে ওই ডেস্কে যেতে হবে, ডেস্ক নিয়ে এসে আপনার কাছে আসবে না। সো কাজে অলমোস্ট অল আর প্রসেস লেআউট সার্ভিসের ক্ষেত্রে। আর প্রোডাকশনের ক্ষেত্রে অনলি দ্য অ্যাসেম্বলি প্ল্যান্ট হচ্ছে আন্ডার প্রোডাক্ট লেআউট, আর আদার দেন অ্যাসেম্বলি সব হচ্ছে আন্ডার প্রসেস লেআউট। বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে জি এখন স্যার বলেন তো প্রসেস লেআউটের বেনিফিট কি হতে পারে? আমরা কিছুক্ষণ আগে প্রোডাক্ট লেআউটের বেনিফিট বলছি, এখন প্রসেস লেআউটের বেনিফিট কি হতে পারে বলেন তো? প্রোডাক্টের আউটপুট বেশি হবে। প্রোডাক্ট আউটপুট বেশি, প্রসেস আউটপুট কি বেশি না কম? ভ্যারাইটি যত বাড়বে তত আপনার আউটপুট বাড়বে না কমবে? কমবে। তাহলে এটা কি কমবে। বেনিফিট না লিমিটেশন? লিমিটেশন হয়ে গেল। লিমিটেশন হয়ে গেল। বেনিফিট কি হতে পারে? আমরা অলরেডি এখানে উচ্চারণ করছি কিন্তু একবার। কোনটা বেশি এখানে যার কারণে আমার আউটপুটটা কমে আসতেছে? কোনটা বেশি? ভেরিয়েশন ভ্যারাইটি। ভ্যারিয়েশন। তাহলে ভ্যারাইটি বেশি, এটা হচ্ছে একটা বেনিফিট। আচ্ছা, এবার একটু অন্যভাবে যদি আপনি চিন্তা করেন, ইফ উই থিঙ্ক অ্যাবাউট দ্য ভলিউম, প্রোডাক্টের বেশি না প্রোডাক্টের প্রসেসের বেশি? প্রসেসটা একটা স্পেসিফিক, বাট আমাদের প্রোডাক্ট তো অনেক হিউজ। প্রোডাক্ট তো আসছে প্রসেসের কাছে, প্রোডাক্ট আসতেছে প্রসেসের কাছে তো প্রোডাক্টের সংখ্যা বেশি, প্রসেসের সংখ্যা কম। কোথায় এটা? মানে স্যার আমাদের প্রসেস তো ফিক্সড, ইয়েস, প্রসেস সেট আপ ফিক্সড। করা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ভ্যারাইটি যে বেশি। হ্যাঁ, ভ্যারাইটি সবাই বেশি। তো লাইন ধরে আসতেছে না, এক একজন এক এক দিকে যাচ্ছে না। জি স্যার। তো যার ফলে আমার কি মানুষজনের হাঁটা চলাটা অনেক বেড়ে যাচ্ছে না? হ্যাঁ জি, আর হাঁটা চলা যখন বাড়বে তখন আউটপুটটা আমার কমে আসবে না, আমার কাজটা কমে আসবে না? যে কাজ কমে যাবে স্যার। এইটাই হচ্ছে মূল ঘটনা। ঠিক আছে? জি স্যার আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখি আমরা, যদি ক্রাইটেরিয়া গুলো দেখি, দেখেন ভলিউম প্রোডাক্টের বেশি, প্রসেসের কম, কিন্তু আবার ভ্যারাইটি হচ্ছে প্রোডাক্টের কম, প্রসেসের বেশি। ইউনিট কস্ট যেহেতু ভলিউম হাই, লো, ভলিউম লো, কাজে ইউনিট কস্ট হাই। আমরা বলছিলাম প্রোডাক্টে কোনো ফ্লেক্সিবিলিটি থাকে না, কারণ একটা লাইনে সাজানো থাকে সব, লাইন সুইচ করার উপায় নাই, মেশিন সুইচ করার উপায় নাই। কিন্তু এখানে কিন্তু হাই কেন? প্রসেস তার জায়গা মতন থাকবে, আপনি ইচ্ছা করে রাউট চেঞ্জ করতে পারবেন, প্রোডাক্ট আপনি ইচ্ছা করে রাউট চেঞ্জ করতে পারবেন না। এই জন্য কেন? কারণ সিকোয়েন্সটা ফিক্সড আর ওখানে সিকোয়েন্সটা ভ্যারিয়েবল। এভাবে করে যদি আপনি দেখেন, প্রতি এমএইচ হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, মাথায় রাখবেন, এমএইচ হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং। তাইলে এটা লো, এটা হাই। এখন খেয়াল করে দেখেন, এমন একটা ক্রাইটেরিয়া দেখেন তো যেটা প্রোডাক্ট এবং প্রসেসের দুইটার ক্ষেত্রেই হাই আছে, এরকম কি কোনো ক্রাইটেরিয়া আছে? এমন একটা ক্রাইটেরিয়া দেখান তো যেটা প্রোডাক্ট এবং প্রসেসের জন্য দুইখানেই হাই অথবা দুইখানেই লো। ইজ দেয়ার এনি ক্রাইটেরিয়া লাইক দ্যাট? নো। নো স্যার নো। তার মানেটা কি, আমরা খুব ইজিলি বলতে পারবো যে ক্রাইটেরিয়ার জন্য প্রোডাক্টটা বেনিফিট, সেই ক্রাইটেরিয়ার জন্য প্রসেসটা হচ্ছে লিমিটেশন। এটা কি বুঝতে পারছেন? যেমন ফর এক্সাম্পল ভলিউম, ভলিউমটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে হাই, দিস এ বেনিফিট, বাট প্রসেসের ক্ষেত্রে লো, দ্যাট ইজ এ লিমিটেশন। আবার ভ্যারাইটি, প্রোডাক্টের ক্ষেত্রে লো, দ্যাটস এ লিমিটেশন, প্রসেসের ক্ষেত্রে হাই, দ্যাটস এ বেনিফিট। তার মানে প্রোডাক্ট এবং প্রসেস কিন্তু ঠিক অপোজিট, এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। ঠিক আছে? প্রোডাক্ট এবং প্রসেস হচ্ছে এক্স্যাক্টলি অপোজিট টু ইচ আদার। তার মানে ইফ ইউ নো দ্য বেনিফিটস অফ প্রোডাক্ট লেআউট, যেটা আমরা আগেই করছিলাম, দ্যাট মিনস ওই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রসেসের জন্য লিমিটেশন। আবার ইফ ইউ নো দ্য লিমিটেশন অফ প্রোডাক্ট লেআউট, ওই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে প্রসেসের জন্য বেনিফিট। কাজে জাস্ট উল্টা, ক্রস কানেকশন। প্রোডাক্টের বেনিফিট মানে প্রসেসের লিমিটেশন, প্রোডাক্টের লিমিটেশন মানে হচ্ছে প্রসেসের বেনিফিট। এই হচ্ছে উল্টা। তার মানে ইফ ইউ নো দ্য বেনিফিটস অফ প্রোডাক্ট লেআউট, ইউ অটোমেটিক্যালি নো দ্য লিমিটেশনস অফ প্রসেস লেআউট। If you know the benefits of process layout, if you automatically know the limitations of product layout. এ হচ্ছে ক্রস কানেকশন। আমার কথাটা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার ইয়েস স্যার। গুড। এবার আমরা একটু ভিন্ন মাত্রায় আসি। একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিয়ে প্রথমে আমি শুরু করি। এই যে পেশেন্টের এক্সাম্পল, যেটা কিন্তু হাইপোথেটিক্যাল, বারবার বললাম এটা কিন্তু হাইপোথেটিক্যাল, খেয়াল রাখবেন। পেশেন্টের এক্সাম্পল, মনে করেন I have total 100 patients coming to my diagnosis center. And hypothetically, I can divide them into 4 groups, each of 25, hypothetically. Practically এটা হবে না, practically কোন জিনিসে সেটা পরে বলবো, বোঝানোর জন্য সুবিধা। So first group of 25, they need to go for X-ray ultrasound and ECG. Second group of 25, they need X-ray ultrasound.
Third group, they need ultrasound pathology. And fourth group, they need X-ray ultrasound, X-ray ECG and pathology. এখন আমাকে বলেন তো, ফার্স্ট গ্রুপে যে 25 patients, how many rooms they need to visit? How many rooms they need to visit to get the complete service? 3 room. 3 rooms. তিনটে room, One is 3 X-ray, one is ultrasound, one is ECG. আবার যদি জিজ্ঞেস করি, how many patients, not group, how many patients need to go to X-ray room? কতজন পেশেন্টের বলেন তো এক্স-রে রুম লাগে? 25 ভালো করে তাকায় দেখেন। oh 3 এক্স-রে sir. রুমে কয়জনের এক্স-রে লাগে? প্রতি গ্রুপ কন্টেন্স 25 পেশেন্টস, তাহলে Seven- কয় 75 কতজনের লাগতেছে? 75 75 75 যদি এক সময় গিয়ে হাজির হয়, সার্ভিসের একটা গ্যাঞ্জাম লেগে যাবে না? জি স্যার কারণ এখানে তো জি, স্যার। সিকোয়েন্স ফিক্স না, যে যখন ইচ্ছা যাইতে পারবে, কোনো সমস্যা নাই। সো এখন যদি আমি একটাকে রিঅ্যারেঞ্জ করি, সেম স্পেস, দেখেন এক্স্যাক্টলি সেম স্পেস, শুধু রিঅ্যারেঞ্জ করব এই একই নাম্বার অফ মেশিন গুলা, বেশি না কিন্তু সেম নাম্বার অফ মেশিন দিয়ে। তাহলে প্রথম গ্রুপ দে নিড এক্সট্রা আল্ট্রাসাউন্ড ইসিজি, সো আই উইল টেক ওয়ান এক্সট্রা ওভার হিয়ার, ওয়ান আল্ট্রাসাউন্ড ওভার হিয়ার এন্ড ওয়ান ইসিজি ওভার হিয়ার। নাও টেল মি, গ্রুপ 1 এর পেশেন্টদের কয়টা রুমে যেতে হবে এখন? একটা রুমে একটা রুমে যেতে হবে। আগে কয়টা রুমে যেতে হতো? 3টা রুমে তিনটা রুমে। সো ইফ দে গো টু ওয়ান রুম ইনস্টেড অফ 3 রুমস, তাহলে সার্ভিস টাইম কি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে কম লাগলে কি কাস্টমার স্যাটিসফাইড না ডিস্যাটিসফাইড হবে কোনটা? স্যাটিসফাইড স্যাটিসফাইড। এভাবে করে যদি আমরা সবগুলো কমপ্লিট করে ফেলতে পারি, দেখেন সেম স্পেস, সেম রিসোর্স, কিন্তু আমি ইজি ডিল করতে পারি। কেন? 25-25-25-25 কারোর সাথে কারো ইন্টারাকশন হবে না, যে যার মতন রাস্তা চলবে। হুম। So, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে সেলুলার লেআউট। সেল মানে হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, যেটা বাংলা আপনারা বায়োলজিতে যদি থেকে থাকে আপনাদের পড়ে থাকেন একদম স্কুলে, কোষ বলে একটা জিনিস ছিল। সো দ্যাট ইজ দ্য সেল, এক একটা কনফাইন্ড এরিয়া। সো এখানে ডিজাইন দেখে, সিমিলারিটি দেখে প্রোডাক্টগুলোকে আলাদা করা হয় এবং সে অনুযায়ী তাদের প্রসেসগুলো সিলেক্ট করা হয়। সো কাজী এই যে দেখেন, এটা গ্রুপ 1 এর পেশেন্ট, গ্রুপ 2 পেশেন্ট, গ্রুপ 3 পেশেন্ট এন্ড গ্রুপ 4 পেশেন্ট আলাদা আলাদা করে সে অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন আমি সেট করছি। এটাই হচ্ছে স্যার, আমাদের এতে কি cellular আমাদের ইকুইপমেন্ট বেশি লাগছে না, মানে যে এক্সরে, ডাবল একটু এক্সরে খেয়াল করে দেখেন, আমার কিন্তু এখানে যা ছিল আমি কিন্তু একটাও বাড়াইনি। দেখেন এক্সরে তিনটাই আছে, আল্ট্রাসাউন্ড দেখেন তিনটাই আছে, ইসিজি দেখেন দুইটাই আছে, প্যাথোলজি দেখেন দুইটাই আছে। আমি খালি রিঅ্যারেঞ্জ করছি। ওকে। বুঝা গেছে? তো এটাকে আমরা বলি সেলুলার লেআউট। এখন দেখেন একটা লেআউটকে ভেঙে যেহেতু আমি 4টা সেল করলাম, এক একটা সেল কম্পেয়ার টু অরিজিনাল লেআউট, আবার ভালো করে শুনবেন, একটা প্রসেস লেআউটকে ভেঙে আমি 4টা সেল করছি, তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল সেল কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেআউট বড় না ছোট না সমান? আবার ভালো করে শুনেন, আমার অরিজিনাল ছিল একটা প্রসেস লেআউট, এটাকে ভেঙে আমরা 4টা সেল করছি, তাহলে এক একটা ইন্ডিভিজুয়াল সেলের আয়তন কম্পেয়ার টু দ্য অরিজিনাল লেআউট বড় না ছোট না সমান? সেমই তো দেখা যাচ্ছে। Same. আর কারো উত্তর? সমান এক- স্যার। একটা কাগজকে কেটে যদি আপনি 4 ভাগ করেন, তাহলে এক একটা ভাগ কি অরিজিনাল কাগজের সমান হবে? না স্যার না 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 তাহলে আমাদের এক একটা সেল কি পুরা লেআউটের সমান? না, না স্যার। কি হচ্ছে, ছোট না বড় না কি হচ্ছে? ছোট হচ্ছে। ছোট হচ্ছে, কারণ আমি তো ডিভাইড করছি ছোট। এখানে, তাহলে অ্যারাউন্ড 25% ছোট হচ্ছে কাইন্ড অফ। এই জন্য আমাদের সেলকে বলা হয় মিনিয়েচার ভার্সন। আচ্ছা, মিনিয়েচার অফ দ্য অরিজিনাল লেআউট, মিনিয়েচার স্মলার ভার্সন। এখন এখান থেকে আমি একটা লেআউট নেই, সেল 1 নিলাম, এক্স-রে, আল্ট্রাসাউন্ড এন্ড ইসিজি। ধরেন আমার এই যে 25 জন, এই 25 জনে এই 3টা তো লাগবেই। অন টপ অফ দ্যাট প্রত্যেকেরই প্রথমে লাগবে এক্স-রে করা, তারপর আল্ট্রাসাউন্ড করা, তারপর ইসিজি করা। জিনিসটা হ্যাঁ, এটা কিন্তু সিকোয়েন্স লাগবে, যে প্রতিটা পেশেন্টের জন্য নট অনলি তাদের রিকোয়ারমেন্ট, রেদার সিকোয়েন্স অফ অপারেশন হ্যাভ টু বি সেম অ্যাজ ওয়েল। দ্যাট মিনস আমার এখান থেকে সোজা কথা, প্রথমে এক্স-রে করতে হবে, তাকে প্রত্যেকটা পেশেন্টকে সেম করতে হবে,
প্রথমে এক্স রে, তারপর আল্ট্রাসাউন্ড, তারপর ইসিজি। এখন বলেন তো, একটু আগে এরকম সিকোয়েন্সিয়াল অপারেশনে আমরা কোন লেআউটে দেখছিলাম? Product. কোন লেআউটে এরকম সিকোয়েন্সিয়াল অপারেশন ছিল বলেন তো? Product. প্রোডাক্টে। আর কেউ? কোন লেআউটে এরকম সিকোয়েন্সিয়াল অপারেশন দেখে আসছি আমরা কিছুক্ষণ আগে? স্যার প্রোডাক্ট লেআউট প্রসেস স্যার। লেআউট। Product layout. এটা কোন লেআউটে? এই সিকোয়েন্সটা প্রোডাক্ট কোন লেআউট। লেআউটে? কোন লেআউট? প্রোডাক্ট লেআউট স্যার। প্রোডাক্ট লেআউট। আবার যদি এরকম বলি যে না, মেশিন তার জায়গা মতন থাকবে, কাস্টমার তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যখন যেখানে খালি পায় এখানে গিয়ে সার্ভিস নিয়ে চলে আসবে। এটা কোন ধরনের লেআউট ছিল আমাদের একটু আগে? Process layout. প্রসেস লেআউট। এই জন্য সেলকে আমরা বলি মিনিয়েচার ভার্সনস অফ ইদার প্রোডাক্ট অর প্রসেস লেআউট। মিনিয়েচার কেন বলি? একটা বড় লেআউটকে ভেঙে আমরা মাল্টিপল সেল করি। এই জন্য এক একটা সেল হচ্ছে কম্পেয়ার টু অরিজিনাল 1/4। এটাকে বলি মিনিয়েচার। এই মিনিয়েচারের মধ্যে যদি সিকোয়েন্স অফ অপারেশনও সেম থাকে তখন সেটাকে বলবো আমরা মিনিয়েচার অফ প্রোডাক্ট লেআউট। আর যদি সিকোয়েন্স অফ অপারেশন সেম না থাকে তখন সেটাকে বলবো আমরা মিনিয়েচার অফ প্রসেস লেআউট। এই হচ্ছে দুটার পার্থক্য। বোঝা গেছে নাকি যায়নি? প্লিজ। জি স্যার। জি স্যার জি বলেন। স্যার আমি একটু লিভ নিতে চাচ্ছি। কোনো সমস্যা আমার নেই, আম্মু বেসিক্যালি অপারেশন হয়েছে, সো আমি একটু ওখানে যাব। আপনি যান, কোনো সমস্যা নেই, আপনি ওনাকে সময় দেন, নো প্রবলেম। স্যার আমাকে একটু যদি মানে অ্যাটেন্ডেন্সটা আমার দিয়ে দিতেন জান্নাতুল অবশ্যই দিয়ে ফেরদৌস। দিব, আপনি চিন্তা করেন না, এটা অটো, থ্যাংক আমার ইউ এখানে স্যার। সিস্টেমে অটো অ্যাটেন্ডেন্স আসে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু বাট আলাইকুম। আগামী সপ্তাহে আমাদের কুইজ আছে জানেন তো? জি 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 স্যার। তো ফার্স্ট 2 চ্যাপ্টারের উপর আমাদের কুইজ আগামী ফার্স্ট সপ্তাহে। চ্যাপ্টার। হ্যাঁ, জি স্যার, ঠিক থ্যাংক ইউ আছে। স্যার। ওকে। আচ্ছা, আমার এখানে আজান পড়তেছে, সো আই উইল জাস্ট স্টপ ফর 3 মিনিটস এন্ড দেন আইল বি ব্যাক। আজানটা শেষ হলে আইল বি ব্যাক। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা মাথায় রাখেন।
ওকে, বলেন এবার কারো কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে এই সেলুলার লেআউটের বেসিক্যালি প্র্যাকটিক্যাল ইয়েটা কি? একটু দেখেন তো এটা কিসের ছবি? এগুলো কিসের ছবি বলেন তো? দেখা যাচ্ছে যে, ভালো করে দেখে বলেন তো। স্ক্রু টাইপ কিছু। মূলত নাট, ডিফারেন্ট টাইপস অফ নাট। দেখেন তো একই রকম আছে কিনা কয়েকটা এর মধ্যে। জি স্যার। সো হোয়াট উই ডু বেসিক্যালি, এই যে দেখেন ডিজাইন অনুযায়ী ভাগ করে ফেলি। এক একটা মেকানিকে মেশিনিং প্রসেস বা একটা মেকিং প্রসেস কিন্তু ডিফারেন্ট। সব যদি আমরা একসাথে করি একটা হাজার লেগে যাবে। এই জন্য এক এক টাইপকে এক এক সাইডে ফেলে দিই। এই 6টা একভাবে করি, এই 5টা একভাবে, এই 4টা একভাবে, এই 3টা একভাবে। তার মানে গ্রুপিং করে আমি আলাদা করে দিই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, এটা কিসের কম্পোনেন্ট বলেন তো? অটোমোবাইল স্যার। অটোমোবাইল। এখানে দেখেন নট এক্স্যাক্টলি সেম, কিন্তু সিমিলার আছে। কিরকম সিমিলার দেখেন, কিছু আছে রেক্ট্যাঙ্গুলার, কিছু আছে হেক্সাগন, কিছু আছে সার্কুলার বা সিলিন্ড্রিক্যাল। তো এগুলো এক একটার জন্য এক এক রকম মেশিন দরকার। এগুলো এক একটার জন্য এক এক রকম মেশিন দরকার। সবগুলোকে আমরা একসাথে রাখি না। তখন করে কি, যেটা যে ধরনের মেশিন সেই মেশিন দিয়ে ওই প্রোডাক্টগুলোকে আলাদা করে দিই। তাই সিমিলার টাইপগুলো নিয়ে আমরা এভাবে কাজ করি। এটা হচ্ছে আমাদের মূলত স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিং এর জন্যই কিন্তু আমরা মূলত এটা করি। স্পেয়ার পার্টস ম্যানুফ্যাকচারিং এর জন্য মূলত করি আমরা। আচ্ছা, আবার আপনারা দেখছেন বিভিন্ন হসপিটালে, আপনারা কি জানেন যে এক্সিকিউটিভ হেলথ চেক আপ বলে একটা চেক আপ আছে? জি স্যার। এটা কিন্তু একটা ফুল চেক আপ প্যাকেজ। জি। এখানে প্যাকেজ ডিল যখন হয় সেটাও কিন্তু সেলুলার লেআউট। প্যাকেজ ডিলগুলো যখন কিন্তু সেলুলার লেআউট, কারণ একসাথে ফুল প্যাকেজ আপনাকে দিচ্ছে। আচ্ছা, আবার গার্মেন্টসের এই স্যাম্পলিং সেকশন দেখেন, এটাও কিন্তু লেআউট, কারণ এটা কাস্টমারের জন্য আমরা কিছু স্যাম্পল তৈরি করি, স্যাম্পল তৈরি করে তারপর পাঠিয়ে দিই। নট মানে খুব কম ভ্যারাইটিও না, আবার খুব হাই ভলিউমও না, প্রতিটা ভ্যারাইটির কিছু কিছু ভলিউম। ঠিক আছে? কাজে এই ধরনের প্যাকেজগুলো আবার মেয়েদের জন্য ভালো বলতে পারবেন আপনারা। বিউটি পার্লারও কিন্তু অনেক সময় বিভিন্ন প্যাকেজ অফার করে। এক এক এরিয়াতে এক একটা, মানে এক এক এরিয়া বলতে এক এক রুমে এক এক ধরনের প্যাকেজ অফার করে। 2-3টা কাজ মিলে এক একটা প্যাকেজ করে দেয়। স্পেশালি যখন রাশ সিজন থাকে তখন এই ধরনের প্যাকেজ অফার কিন্তু থাকে। সো কাজে এগুলো সবই কিন্তু মাথায় রাখবেন সেলুলার লেআউটের এক্সাম্পল। বোঝা গেছে? ইয়েস স্যার। জি স্যার। এবার বলেন তো, আমরা 3টা লেআউট পড়লাম এ পর্যন্ত: প্রোডাক্ট লেআউট, প্রসেস লেআউট, আর হচ্ছে সেলুলার লেআউট। 3টা লেআউটের মধ্যে খুব ভালো করে চিন্তা করে বলবেন, 3টা লেআউটের মধ্যে কোন লেআউটে প্রোডাক্ট মুভ করে না? 3 লেআউটের কোন লেআউটে প্রোডাক্ট মুভ করে না? ভালো করে চিন্তা করে উত্তর দিবেন 1 মিনিট সময় নিয়ে। 3টার কোন লেআউটে প্রোডাক্ট মুভ করে না বলেন দেখি। প্রসেস লেআউট। প্রসেস প্রসেস লেআউট, সবগুলোতেই তো মুভ করে। প্রসেসের মধ্যে মুভ করে না। ওখানে ইকুইপমেন্ট গুলা সেম থাকে, যার দরকার সে সে তো তাহলে যার দরকার সে যখন আসবে সে তো মুভমেন্ট হয়ে গেল না? সেটা স্যার মানে পেশেন্ট হচ্ছে বা হচ্ছে হোক তো, যে মুভ তো ম্যান করতেছে তো। এই প্রসেসটা তো 3টার প্রতিটাতেই আসলে প্রোডাক্ট মুভ করে, কোনোটাতেই স্থির থাকে না। এক মাথা থেকে এক মাথা যায়, একখান থেকে আরেকখানে যায়, 3টাতেই কিন্তু প্রোডাক্ট মুভ করে। কিন্তু দেয়ার আর প্রোডাক্টস যারা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত মুভ করে না। তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত যারা মুভ করে না, দেয়ার আর প্রোডাক্টস। এক্সাম্পল দিতে পারবেন এরকম প্রোডাক্টে যে তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত জায়গায় থাকে, মুভ করে না? যারা তৈরি করে, হুম হুম যারা অ্যাকচুয়ালি কি তৈরি করছে, মানে না, প্রোডাক্টের কথা বলছি আমি। সার্ভিস হলে এটা কাস্টমার,
ম্যানুফ্যাকচারিং হলে এটা প্রোডাক্ট, মানে ম্যাটেরিয়াল। স্যার বিল্ডিং মুভ করে না স্যার। এক্স্যাক্টলি, একটা বিল্ডিং, এই যে আপনি বসে আছেন যে বিল্ডিং এ, এটা কবে মুভ করবে? নো আইডিয়া। মুভ করবে? মুভ করা সম্ভব? না স্যার, না স্যার, না না স্যার। স্যার। সো এইগুলাকে আমরা বলি হচ্ছে ফিক্স পজিশন লেআউট। তার মানে প্রোডাক্ট তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত একই জায়গায় থাকে। ইভেন বিল্ডিং তো তৈরির শুরু থেকেও শেষ করলেও মুভ করবে না। সো তাইলে এটা যে প্রোডাক্টের ওয়েট, ভলিউম, এগুলোর কারণে প্রোডাক্টগুলো ক্যারি করা সম্ভব হয় না। প্রোডাক্টটা জায়গা মতন থাকে, আর প্রসেস এসে এসে প্রোডাক্টকে দিয়ে যায়, সার্ভিস দিয়ে যায়। আপনারা কেউ কখনো শিপইয়ার্ডে গেছেন? যে বাংলাদেশে অনেকগুলো শিপইয়ার্ড আছে, ড্রাই ডক জি যেগুলোকে স্যার, বলে, আমি যেখানে গেছি। জাহাজ জি বানানো স্যার। হয়। দেখছেন কখনো? জি স্যার। এগুলাই কিন্তু পুরা দেখবেন যে আপনার একদম শুকনা ড্রাই ডক বলে যেটাকে। এই যে জাহাজটা দেখতেছেন, জাহাজের নিচে কিন্তু আরো এই উপরে যতটুকু আছে নিচে আরো ততটুকু পোর্শন আছে। এই পুরা জাহাজটা কিন্তু যেটা করা হয় মানে ডাঙায় তৈরি করা হয়, একদম শুকনা করার পরে, এরপর যখন সব কমপ্লিট তখন গিয়ে এটাকে পানিতে রাখা হয়, এরপর সে চলবে। সো কাজে দিস প্রোডাক্টস আর কাইন্ড অফ ফিক্স পজিশন লেআউট। তার মানে প্রোডাক্টটা জায়গায় ঠিক থাকে, আর প্রসেস প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসে এসে সার্ভিস প্রোভাইড করে চলে যায়। প্রোডাক্টটার জায়গায় ঠিক থাকে, আর প্রসেস প্রোডাক্টের রিকোয়ারমেন্ট, খেয়াল করে দেখেন, প্রসেস প্রোডাক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঘুরে ঘুরে প্রোডাক্টকে সার্ভিস দিয়ে যায়। তাহলে এই হচ্ছে আমরা 4টা লেআউট পড়লাম: প্রোডাক্ট, প্রসেস, সেলুলার অ্যান্ড ফিক্স পজিশন লেআউট। কোশ্চেন প্লিজ। স্যার এটা প্রোডাক্ট লেআউট অনেকটা সেম হয়ে গেল প্রোডাক্ট না? লেআউটে না, প্রোডাক্ট লেআউটকে প্রোডাক্ট লেআউটে মেশিনগুলো একটা লাইনে সাজানো থাকে। ম্যাটেরিয়াল প্রথমটায় আসতেছে, সেখান থেকে সেমি ফিনিশড হয়ে সেকেন্ডে যাচ্ছে, মুভ করতেছে, কিন্তু মুভ করে করে একটা ফিনিশ প্রোডাক্ট হয়ে তারপর বের হয়ে যাচ্ছে। ও আচ্ছা, এখানে প্রোডাক্ট, হ্যাঁ জি। একদম শুরু থেকে একই জায়গায় সবকিছু তৈরি হচ্ছে, মুভমেন্ট নাই, সব একই জায়গায় তৈরি হচ্ছে, কোনো মুভমেন্ট নাই। এটা হচ্ছে মূল ঘটনা। জি স্যার। তাই 4টা লেআউট আমরা পড়লাম: প্রোডাক্ট, প্রসেস, সেলুলার অ্যান্ড ফিক্স পজিশন লেআউট। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখন একটা ব্রেকে যাই নাকি? কটার জি সময় স্যার। ফিরবো? 7:51 বাজে। 8:05, 15 মিনিটে হবে? ওকে স্যার। 8:10। আছে না 10-এ ফিরবো? 10 স্যার, 8:10। 10 স্যার, 10-এ। 8:10। আচ্ছা ঠিক আছে, কিন্তু 8:10 মানে 10ই কিন্তু ফিক্সড। জি স্যার। তাহলে আমি ওকে স্যার। রেকর্ডিংটা একটু পজ করতেছি। আফটার কামিং ব্যাক জাস্ট রিমাইন্ড মি টু স্টার্ট দ্য রেকর্ডিং এগেইন। আমি আপনাদের মিত্রের সাথে ওকে। তো তাইলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের লাইন ব্যালেন্সিং। নামটা লাইন ব্যালেন্সিং, মাথায় রাখবেন। প্রোডাক্ট লেআউটের আরেকটা নাম হচ্ছে লাইন লেআউট। কেন বলেন তো? এটা একটা লাইনে থাকে। ইয়েগুলা সব লাইনে সাজানো থাকে, ঠিক আছে? জি স্যার। এই জন্য আমরা এটা হচ্ছে লাইন লেআউট বলি। আমরা একটু লাইন লেআউটটা দেখি। আগে যেটা করছিলাম একটু ভিন্নভাবে দিলাম। ওকে, ধরেন এই ভদ্রলোক
প্রতিটা কাজ করে 3 মিনিটে, তার জন্য যে কাজটা সেটা 3 মিনিটে করে 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 একে দেয়। তাহলে প্রতি 15 মিনিট পর পর এ কয়টা ট্রান্সফার করবে? 5টা। 5টা। কিন্তু এর কাজটা একটু কমপ্লিকেটেড। হি ক্যান কমপ্লিট অনলি, মানে এভরি জব হি ক্যান কমপ্লিট ইন 5 মিনিটস। তাহলে সে 15 মিনিটে কয়টা করবে? 3টে। গুড। তাইলে বলেন তো প্রতি 15 মিনিট পর পর এর কাছে কয়টা জমে থাকবে? 2টা। দুইটা। এভাবে যত 15 মিনিট যাবে তত কি বাড়বে না কমবে? বাড়বে। তবে স্যার, এটা কখনোই কি সমান হবে? হবে না। নো না স্যার। স্যার, মানে এরকম No, যদি sir. হতো, তার মানে কি দেখেন, এই লোকটা কাজ করে করে ফ্রি হয়ে যাচ্ছে, কিন্তু এ কিন্তু সারাদিন ব্যস্ত, সারাদিন কাজ করে তার কাজ শেষ হচ্ছে না। কিন্তু আজকে যদি এরকম হতো যে না, সবার কাজ 4 মিনিট করে, এও 4 মিনিট, এও 4 মিনিট, এও 4 মিনিট, সবার কাজ 4 মিনিট লাগবে, তাহলে কি কোথাও কিছু জমে থাকতো? যদি সবাই 4 না। মিনিট পর পর তার নিজেরটা পাস করে দিত, তাহলে কোথাও কিন্তু No. জমতো কখনো? না জমতো স্যার। না স্যার। না। তাহলে এই জায়গাটাই আমরা দেখব যে আমাদের লাইন ব্যালেন্সিং মূলত বলে দ্য গোল ইজ টু অবটেন ওয়ার্ক ওয়েল ব্যালেন্সড ওয়ার্কলোড। ওয়েল ব্যালেন্সড ওয়ার্কলোড। এখানে কিন্তু বলা হয়নি ইকুয়াল ওয়ার্কলোড, খেয়াল রাখেন, কারণ প্র্যাকটিক্যালি ইকুয়াল করা সম্ভব না। বাট 15-20 না হয়ে যেন 18-20 বা 19-20 হয়। বাট এটা আরো একটা কাজ আছে, আপনাদের মনে আছে কিনা, মনে আছে কিনা যে আমরা ফার্স্ট চ্যাপ্টারে এবং থার্ড চ্যাপ্টারে একজন এক্সট্রা লোক অ্যাড করে আমরা যে প্রোডাক্টিভিটি বাড়াইছিলাম, মনে পড়ে? জি Yes, স্যার। sir. আজকে আমরা দেখব মানুষ কমায় কিভাবে এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটি বাড়াতে হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কের শুরু। আমরা একটা প্রি অঙ্ক করব, মানে আসল অঙ্ক করার আগে একটা অঙ্ক করি। এটা কোন ধরনের লেআউট বলেন তো? একটু আগে আমরা পড়ে আসছি। কোন ধরনের Product. লেআউট? প্রোডাক্ট। প্রোডাক্ট লেআউট। ধরেন প্রতিটা স্টেশনে 1 মিনিট করে সময় নেয়। প্রথমে এখানে 1 মিনিট হয়, 1 মিনিট হওয়ার পরে এ চলে যায় এখানে। আচ্ছা, আপাতত পরে দেখাই। প্রতিটা স্টেশনে 1 মিনিট করে করে পার করে করে তারপর প্রতিটা প্রোডাক্ট বের হয়। এবার বলেন তো কতক্ষণ পর পর এই লাইন থেকে একটা করে প্রোডাক্ট বের হবে? 4 4 মিনিট। মিনিট। ভালো করে চিন্তা করে 5 দেখেন, মিনিট। 5 মিনিট। আরো একটু চিন্তা করে দেখেন। 1 মিনিট পর পর স্যার। প্রতি মিনিটে একটা করে বের হবে স্যার। একটু ভালো করে দেখেন, প্রথম যখন আসতেছে 4 মিনিটে একটা করে বের হবে। ফার্স্টেটা স্যার 2 মিনিটে বের হবে, তারপরে স্যার আচ্ছা আমরা একটা করে দেখি। প্রথমে একটা পার্ট এখানে আসলো, 1 মিনিট কাজ করলো। এটা যখন এখানে শেষ হলো, এটা পরের স্টেশনে গেল, ইন দ্য মিন টাইম সে কিন্তু আরেকটা নিল। এরপর এগুলো যখন অ্যাডভান্সড হবে তখন কিন্তু আরেকটা এখানে ঢুকবে। এরপরে আবার যখন এগুলো অ্যাডভান্সড হবে তখন কিন্তু আরেকটা এখানে ঢুকবে। স্যার 5 মিনিট পর পর একটা করে বের হবে। দেখেন তো, তাইলে প্রথমে 1 মিনিট গেল এখানে, এখানে 1 মিনিট গেল, এখানে 1 মিনিট গেল, এখানে 1 মিনিট গেল, জি, তাই না? আর নেক্সট 1 মিনিট থাকবে, তখন একটা প্রোডাক্ট হচ্ছে বের হবে আফটার। এক্স্যাক্টলি। তাহলে প্রথমটা ক মিনিট পরে বের হবে বলেন তো?
4 মিনিট। প্রথমটা 4 মিনিট, তারপরের গুলা 1 মিনিট। 1 মিনিট করে। তারপরে দেখেন 1 কারণ মিনিট লাগে। প্রতিটা এরপরে তো 1 মিনিট করে আসতেছে। তাহলে এই যে প্রতিটা 1 মিনিট করে আসতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে সাইকেল টাইম। So cycle time হচ্ছে how frequent a part is coming out of the line but after the first piece, not the first piece, after the third piece. বুঝতে পারছেন? কাজে এটা আমরা বলতেছি after the first piece. বুঝে গেছে? জি স্যার। এখন বলেন তো প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্ট করতে কত সময় লাগলো? প্রতিটা কম্পোনেন্টের প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্ট করতে কত সময় লাগলো? 1 মিনিট করে। 1 মিনিট। না, আবার ভালো করে দেখেন। প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্ট যখন করা হচ্ছে, টোটাল সিস্টেমের প্রতিটা ইন্ডিভিজুয়াল পার্ট কতক্ষণ সময় ব্যয় করতেছে? 4 মিনিট স্যার। 4 মিনিট। কিভাবে? এর প্রত্যেক স্টেশনে তো 1 মিনিট করে 1, সময় লাগে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 না? জি এটা বোঝা গেছে? কারণ বের হচ্ছে 1 মিনিট পর পর, কিন্তু প্রত্যেকে তো 4টা স্টেশন পার করতেছে। ঠিক আছে? এখন 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 আর 1 ইন্টু 4 ইকুয়াল টু 4, দুটা কি সেম না ডিফারেন্ট? ওয়ান প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 4 আর 1 ইন্টু 4 ইকুয়াল টু 4, দুটা কি সেম না ডিফারেন্ট? সেম স্যার। সেম স্যার। পরে যদি বেশি টাইম লাগে তাহলে তো মিনিটে এটা সেটা আলাদা, কিন্তু যেহেতু এখানে সবগুলা 1, তাহলে কি এটা সেম না? সেম স্যার। ইয়েস স্যার। এখন দেখেন এখন দেখেন 1 মিনিট প্রতিটা স্টেশনে, স্টেশন 4টা, তাই দেখেন প্রতিটা স্টেশনে 1 মিনিট, স্টেশন 4টা, তাহলে কম্পোনেন্টে লাগবে কয় মিনিট? 4 মিনিট। ভালো করে শুনেন, প্রতিটা স্টেশনের টাইম 1 মিনিট, স্টেশন 4টা, তাই টোটাল টাইম কয় মিনিট? 4 মিনিট। সবাই ঠিক আছে? উল্টায় বলি, প্রতিটা টাইম লাগে 4 মিনিট আর প্রতিটা স্টেশনে টাইম লাগে 1 মিনিট, তাহলে স্টেশন লাগে কয়টা? টোটাল 4টা। টাইম লাগে 4 মিনিট আর প্রতিটা স্টেশনে 1 মিনিট করে টাইম, তাইলে এবার বলেন তো স্টেশন লাগে কয়টা? 4টা স্যার। 4টা। কিভাবে করলেন? টোটাল 4 মিনিট করে লাগছে পার স্টেশনে, টোটাল সেভাবে। টাইম স্যার, টোটাল Total টাইম time ডিভাইডেড বাই, তার মানে আমরা ভাগ করে করলাম না? জি স্যার। টোটাল টাইম ডিভাইড বাই পার স্টেশনের টাইম। টাইমের সাথে জি স্যার। তো মাল্টিপ্লাই করা যায়। আবারও শুনেন, প্রতিটা যদি 1 মিনিট হয়, 4টা হচ্ছে 4 মিনিট। তাহলে এখন উল্টা বললাম যে টোটাল 4 মিনিট আর প্রতিটায় 1 মিনিট, তাহলে লাগবে কয়টা? আমরা কি করে করি এটা? ভাগ করে স্যার। ভাগ করে করি। এটা কি সবাই বুঝতে পারছেন না পারেন নাই? প্লিজ একটু জি বলবেন। স্যার। জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার বুঝছি। যদি স্যার রিকোয়ারমেন্ট থাকে স্টেশন, সেক্ষেত্রে আমরা ভাগ করে এটা বের করতে পারবো। এক্স্যাক্টলি। এখন আমরা আসল অঙ্কটা করতেছি। এরকম টেবিল আপনাদের পরীক্ষা দেয়া থাকবে। টোটাল ওয়ার্ক এলিমেন্ট আছে এ থেকে আই পর্যন্ত 9টা। প্রতিটা ওয়ার্ক স্টেশনে টাইম দেওয়া আছে, ওয়ার্ক এলিমেন্টের টাইম দেওয়া আছে। দেখেন তো সবচেয়ে বেশি টাইম নিচ্ছে কে? সি। Okay. কত সেকেন্ড? 50 সেকেন্ড। ওকে ফাইন। সবচেয়ে কম সময় কে নিচ্ছে? ই। ই 6 সেকেন্ড। আচ্ছা 6 সেকেন্ড, তাই না? এখন দেখেন তো প্রতি 50 সেকেন্ড পর পর একজন আসতেছে।
প্রতি 50 সেকেন্ড পর পর একটা করে কম্পোনেন্ট আসতেছে। কিন্তু শেষ করে দিল কততে? 6 সেকেন্ডে শেষ করে দিল। বাকি 44 সেকেন্ড কি হবে? প্রতি 50 সেকেন্ড পর পর একটা করে কম্পোনেন্ট আসতেছে, আর সে 6 সেকেন্ডে কাজটা শেষ করেছে, তার পোর্শন টুক। বাকি 44 সেকেন্ড সে কি করবে? বসে থাকবে। বসে থাকলে ভালো। এদিকে গিয়ে বলবে কি, দেখ তোরা সারাদিন কাজ করে যা বেতন পাস, আমি 6 সেকেন্ড কাজ করে তাই বেতন পাই, কি লাভ তোদের বেশি কাজ করে? মানে এদেরকে আর উত্তেজিত করবে, খেপাবে। স্বাভাবিক, এরা 30, 40, 50 সেকেন্ড কাজ করতে যায়, 6 সেকেন্ড কাজ করে বেতন তো সমানই পাচ্ছে। আমাদের কাজ হচ্ছে আমরা ইকে এই সুযোগটা দিব না। somehow we have to balance the workload। আর যেটা দেয়া থাকবে, এই ধরনের একটা জিনিস দেয়া থাকবে, ডিজায়ার্ড আউটপুট রেট। আসে হচ্ছে ডিজায়ার্ড আউটপুট রেট। ওকে, দেখেন তো এখানে উইকে বলা আছে 2400 ইউনিট, আর উইকে যদি আমরা শিওর না কত ঘন্টা, এখানে সেটাও দিয়ে দেওয়া আছে 5 ওয়ার্কিং ডেজ এবং 8 ঘন্টা। আওয়ার্স পার ডে। 5 ওয়ার্কিং ডেজ এবং 8 আওয়ার্স পার ডে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের টোটাল ঘন্টা কত হচ্ছে? 40। 40 ঘন্টা স্যার। ওকে, আমাদের টোটাল হচ্ছে 40 ঘন্টা। 40 ঘন্টা। 40 ঘন্টায় কত করতে হবে? 2400 ইউনিট। 2400 ইউনিট। 40 ঘন্টা হচ্ছে 2400 ইউনিট। তাহলে ঘন্টায় কত? ঘন্টায় স্যার সেকেন্ডে 1,40,000। হুম, ভালো করে দেখেন। সেকেন্ডের হিসাব স্যার। 2400 হচ্ছে না। ঘন্টায়, ঘন্টায় 24, সরি 2400 60 হচ্ছে সপ্তাহে। সেকেন্ডে কত বললেন? স্যার 40 ঘন্টা 40 আমরা ঘন্টায় করে 2400, তাহলে 1 ঘন্টায় কত করা দরকার? 40 না 60 ইউনিট। এটা কি বুঝতে পারছেন জি স্যার। নাকি? ইয়েস স্যার। স্যার রিকোয়ারমেন্টটা কি কি বের করতে হবে স্যার, এটা বুঝিনি। এটা আমরা পরে আসব, আগে শুধু এটুক বলে নিই যে আমাদের যদি আমরা এখন আপাতত যেটা করব, যে আমাদের ডিজায়ার আউটপুট রেট বের করব ঘন্টায়, তাহলে আমাদের 40 ঘন্টায় হচ্ছে 2400 ইউনিট। 2400। ঠিক আছে? জি স্যার। 40 জি স্যার। ঘন্টায় 2400, তাহলে ঘন্টায় কত? 60। স্যার ঘন্টায় 60 60 Yes. আচ্ছা, আমরা একটা জিনিস একটু করি, দাঁড়ান। দেখেন তো একটা হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, জি যাচ্ছে। স্যার। তার মধ্যে কি বলা ছিল? বলা ছিল যে আমাদের 2400 পিস পার উইক। তাইলে আমরা যদি ভাগ করি 2400 কে 40 দিয়ে, তাহলে কত আসে? 60 পিস পার আওয়ার আসে না? জি Yes, sir. স্যার। এটা কি জি সবাই স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। এখন যদি আমার একটু ভালো করে দেখেন, এখন যদি আমার ঘন্টায় 60 পিস বের করতে হয়, তাহলে কতক্ষণ পর পর একটা করে বের করতে হবে বলেন তো? পার মিনিটে একটা বের করতে হবে। তাহলে ঘন্টায় 60 পিস হইলে কতক্ষণ পর পর একটা বেরোতে হবে? সবাই একটু চিন্তা করে দেখেন তো। একজন মিনিটে অলরেডি বলে ফেলছেন, পার মিনিটে পার একটা। মিনিটে একটা করে আমার লাগবে, কারণ ঘন্টায় 60টা, তার মানে মিনিটে একটা। তার মানে এটা আমরা আর কতক্ষণ পর পর একটা বের হয়, এটাকে জানি কি বলছিলাম আমরা কিছুক্ষণ আগে? নামটা কি দিছিলাম? কতক্ষণ পর পর একটা বের হয়, এটা নামটা কি দিছিলাম সাইকেল জানি, টাইম। মনে পড়ে? সাইকেল টাইম। সাইকেল টাইম। সাইকেল টাইম। তাহলে আমরা বলতেছি সাইকেল টাইম। সাইকেল টাইম কিভাবে করব? এইটা হচ্ছে লাইন আর, ব্যালেন্সিং। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 1/r। তাহলে 1/r যদি হয়, লাইন আমরা 1/60 ব্যালেন্সিং। লিখবো, উপরে আওয়ার, নিচে পিস। এটা কি সবাই বুঝতে পারছেন না পারেন না? একটু বলবেন প্লিজ। জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এখন আপনি যদি এটা রাখেন, ওকে ঠিক আছে,
আপনি এটা যদি মিনিটে করেন তাহলে গুণ দিবেন কত দিয়ে? 60 দিয়ে না? 50, হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে 1 মিনিট পার পিস। আর সেকেন্ডে করতে চাইলে আবার গুণ দিবেন কত দিয়ে? 60 60 সেকেন্ড। তার মানে সাইকেল টাইম আওয়ারও হতে পারে, মিনিটেও হতে পারে। সেকেন্ডে হতে পারে। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার এই নিচের এটুকু আর একটু যদি রিপিট করতেন কাইন্ডলি। অবশ্যই। এই যে সি ইজ ইকুয়াল টু 1/r। আচ্ছা, বুঝতে পারছি। আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে ঘন্টায় তার কত করতে হয়? 60 পিস না? জি স্যার। আমি এভাবে লিখি, 60 পিস করে 1 আওয়ারে, তাহলে 1 এক পিস করবে করে কত আওয়ারে? 1/60 আওয়ারে না? 60। হুম। ইয়েস স্যার। এইটাই এটা। এখন এটা আমি আওয়ারকে 60 দিয়ে গুণ দিলে হয় মিনিট, আরো 60 দিয়ে গুণ দিলে হবে সেকেন্ড। সেকেন্ড। তার মানে আলটিমেট যদি উপরে বসাই 60 কেটে যায়, কত সেকেন্ড আসে? 30 সেকেন্ড, 60 সেকেন্ড। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমাদের কি পেয়ে গেলাম? সাইকেল টাইম পেয়ে গেলাম না? স্যার সরি ফর ইন্টারাপ্টিং স্যার, রেকর্ড কি হচ্ছে? কি হচ্ছে? হচ্ছে এতক্ষণে খবর হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কি সাইকেল টাইমটা পেয়ে গেলাম না? জি স্যার। এবার আমরা আবার ফিরে যাই আমাদের অরিজিনালটা। তাহলে আমাদের সাইকেল টাইম দেখেন আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে 1/60। এটা মিনিটে হলে সেকেন্ডে হলে যাই হবে হবে। এখন আমাদের মনে আছে আমরা এখানে বলছিলাম যদি আমাদের টোটাল টাইম লাগে 4 মিনিট আর প্রতি স্টেশনের সাইকেল টাইম হয় 1 মিনিট, তাহলে স্টেশন কয়টাকে আমরা জানি বের করছিলাম? ভাগ করে স্যার। ভাগ করে। ভেরি গুড। টোটাল টাইম কত লাগে কেমনে বের করছিলাম মনে পড়ে? এই যে টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 1 পিস, যোগ করে। 4টা স্টেশনে 4টা যোগ করছি। গুড। এখন এখানে স্টেশন না ওয়ার্ক এলিমেন্ট কয়টা? 9টা স্যার। আচ্ছা, 9টা এলিমেন্ট স্যার। 9টা এলিমেন্ট। 9টা এলিমেন্ট যদি আমি দেখি টোটাল কাজে তাহলে কত সময় লাগবে? সবগুলো যোগ করে সবগুলা যোগ করলে কত হয় দেখেন তো? কত আসে সবগুলা যোগ করলে? 244 আসে স্যার সম্ভবত। 244। তাহলে টোটাল 244। আচ্ছা, টোটাল 244। আর সাইকেল টাইম কত বের করছিলাম? 1/6 1/60 কিসে ছিল? মিনিটে স্যার। স্যার 60 সেকেন্ড স্যার ছিল স্যার। আওয়ারে ছিল। 60 আওয়ারে করছি, মিনিটে করছি, সেকেন্ডে করছি, তিনটে সেকেন্ডে করছিলাম হচ্ছে তাই না? 60। জি স্যার। আর এইখানে কিসে দেওয়া আছে? সেকেন্ডে স্যার। সেকেন্ডে। তার মানে দুইটাই কি সেকেন্ডে নিতে হবে না ভাগ করতে গেলে? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের কি হচ্ছে 244 ডিভাইড বাই 60, দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল মিনিমাম অফ নাম্বার অফ স্টেশনস। বুঝতে পারছেন? জি স্যার। ইয়েস স্যার। এখন ঘটনা হচ্ছে নাম্বার অফ স্টেশন কখনো কি ফ্র্যাকশন হয়? নো স্যার। স্যার। নাম্বার অফ স্টেশন কখনো ফ্র্যাকশন হয়? না না স্যার। স্যার। তাহলে এখানে কত হবে আমাদের Four নাম্বার হবে অফ স্যার। স্টেশন বলেন তো? ও হবে। আচ্ছা, সবসময় মাথায় রাখবেন
এইটাকে যখন ফ্র্যাকশন বের হবে ইউ হ্যাভ টু রাউন্ড ইট আপ, নট অফ, মাথায় রাখবেন। সব সময় কিন্তু রাউন্ড আপ হবে, অফ হবে না, এটা কিন্তু খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। কেন বলি, আমাদের স্টেশন যদি 4টা করি আমরা, প্রতি স্টেশনের সাইকেল টাইম কত? 60 সেকেন্ড স্যার। 50 সেকেন্ড। তাহলে 4টার জন্য কত সেকেন্ড পাবো? 240। 240। কিন্তু আমাদের কাজে লাগে কত? রিকোয়ারমেন্ট কত? টোটাল টাইম যেটা আমরা বের করছিলাম সেটা কত? 244 স্যার। 44। তাহলে আমাদের 4টা স্টেশনে আমরা পাবো 240 সেকেন্ড, আর আমাদের লাগে 244 সেকেন্ড। কাজ কি হবে? না স্যার, ইনকমপ্লিট থাকবে। ওকে, স্যার এই পার্টটা আবার একটু তারপর আবার একটু রিপিট করেন। কোনখান থেকে? এই ফাইন থিওরিটিক্যাল মিনিমাম। Okay. ওইটা ও একটু আগে বললাম না, মানে স্যার যে ফ্র্যাকশন অলওয়েজ প্লাস করতে ফ্র্যাকশন। হবে তারপর। আমাদের কত বেরোছে? 4.067, তাই না? যদি আমরা এখানে 4 করি, তাহলে প্রতিটা স্টেশনে আমাদের সাইকেল টাইম আমরা বের করছিলাম 60 সেকেন্ড। তাহলে প্রতিটা যদি 4 করি, তাহলে 4 স্টেশনে 60 সেকেন্ড করে কত? 424, 240 সেকেন্ড আমার অ্যাভেলেবল হয় না? কিন্তু আমার লাগে কয় সেকেন্ড কাজটা কমপ্লিট করতে? 44 লাগে। তাহলে আমার 4 সেকেন্ড একটা গ্যাপ পড়ে যায় না? আমি কি কাজটা শেষ করতে পারবো? না। না স্যার। এই জন্য আমাদের সব সময় মাথায় রাখবেন, নাম্বার অফ স্টেশন অলওয়েজ হ্যাভ টু বি রাউন্ডেড আপ। 4.0001 হইলেও ইট হ্যাভ টু বি রাউন্ডেড আপ। জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, এবারে তাহলে স্টেশন হলো 5টা, আর একটু আগে সাইকেল টাইম কত বের করছিলাম? 60 সেকেন্ড। তাইলে একটা স্টেশনে যদি 60 সেকেন্ড টাইম থাকে, 5টা স্টেশনের জন্য আমার অ্যাভেলেবল টাইম কত আছে? 300। 300। এটা কি বুঝতে পারছেন সবাই? জি জি স্যার। ফার্স্টের জন্য 300। আর আমার দরকার কত ছিল? 244 স্যার। রিকোয়ারমেন্ট কত? 244। 244। তাহলে অ্যাভেলেবল আছে 300 সেকেন্ড, দরকার হচ্ছে 244 সেকেন্ডস। তাহলে আমার বাকি সময়টা কি? আইডল টাইম স্যার। আইডিয়াল টাইম। আইডিয়াল টাইমটা হচ্ছে এই। তাহলে আমাদের 5 × 60 - 244 ইকুয়াল টু কত? 56 সেকেন্ডস। বোঝা গেছে? নাকি একটু লাইনে থাকেন, 1 মিনিট, 2 মিনিট পর, 1 মিনিট সময় নিচ্ছি। স্যার কি আছেন? আসি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট। ওকে ওকে ওকে।
সরি, হ্যাঁ বলেন এবার। কোশ্চেন ছিল আইডল টাইম নিয়ে কারো? শোনা যাচ্ছে আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার, শোনা যাচ্ছে। ফাইন। তাহলে আইডল টাইম ঠিক আছে। এখন আমরা এফিসিয়েন্সি বের করবো। এফিসিয়েন্সি মানে কি বাই কি জানি? আউটপুট বা ইনপুট। আউটপুট ডিভাইড বাই ইনপুট হচ্ছে ইনপুট। এফিসিয়েন্সি। ভেরি গুড। এবার হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট। গুড। তার মানে কি, আচ্ছা আমরা ক্যাপাসিটি প্ল্যানিং একটা, এই গত ক্লাসে ক্যাপাসিটি প্ল্যানিং এ আমরা একটা পড়ছিলাম এফিসিয়েন্সি। বলেন তো কারো মনে আছে কি নাকি? ক্যাপাসিটি প্ল্যানিং এ আমরা অন্য একটা ডেফিনেশন পড়ছিলাম। Actual output by effective থ্যাংক capacity. ইউ। সো এফেক্টিভ ক্যাপাসিটি ইজ হোয়াট এভার অ্যাভেলেবল টু আস। তাহলে 5টা স্টেশনে আমাদের অ্যাভেলেবল কত সেকেন্ড আছে? 60 সেকেন্ড করে। 300 সেকেন্ড স্যার। 300 সেকেন্ড আছে। আর আমাদের রিকোয়ারমেন্ট অ্যাকচুয়াল আউটপুট কত ছিল? 244 244। Just divide these two, you will get the efficiency. তাহলে আমাদের যেই দুইটা বিয়োগ করলে আইডল টাইম পাবো, ওই দুইটা ভাগ করলে আমরা পেয়ে যাব এফিসিয়েন্সি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের স্টেশন কয়টা হলো? 5টা। 5টা। ওয়ার্ক এলিমেন্ট কয়টা ছিল? 9টা 9। স্যার। আচ্ছা, এখন আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে আমাদের এই 9টা কাজকে 5টা স্টেশনে করাইতে হবে। মানে মানুষ হচ্ছে 5 জন, বাট এই 5 জন মানুষ দিয়ে আমার 9টা কাজ করাইতে হবে। হাউ ইজ ইট পসিবল? তাইলে আমাদের 5টা স্টেশন বলতে আমরা বুঝাচ্ছি 5 জন মানুষ করবে কয়টা? 9টা কাজ। অনলি দেন ইট ক্যান বি ব্যালেন্সড। যদি 9 জন, এখানে একটু খেয়াল করে দেখেন তো, যদি 5 জনের জায়গায় 9 জন বসাই, এফিসিয়েন্সি কত আসে দেখেন তো? কমে সেমই যাবে। আসবে, কারণ কিছু তো কেমনে? কাজ হচ্ছে না। ওয়েট এ So, সেকেন্ড। কিছু কাজ তো স্যার সময় বেশি লাগতেছে, মানে না কিছু না কিছু না, কাজে ওয়েট এ কাজ বেশি, সেকেন্ড। কিছু আমরা কিছু কাজে বলছি 5-এর বদলে যদি আপনার 9 হয়, এফিসিয়েন্সি কত আসবে? এফিসিয়েন্সি 5-এ আরো কমে যাবে স্যার এখানে। 5-এর বদলে 9 হলে আরো কমে যাবে। স্যার 39% অলমোস্ট। আরেকটু মনে বেশি আসে। 45.18 এক্স্যাক্টলি, নিয়ারলি হাফ। 44 স্যার, 44.4। নিয়ারলি হাফ। তাহলে খেয়াল করে দেখেন, এফিসিয়েন্সি ড্রপ করে প্রায় 50%। আবার 5 জনের বদলে 9 জনকে বেতন দিতে হলে কস্টিং কি পরিমাণ বাড়ে খবর আছে? তার মানে কি, আমাদের এখন 5 জনকে দেখতে হবে যে কিভাবে আমি 9টা কাজ আমি 5 জনকে অ্যাসাইন করে দেখতে হবে। দাদাব সাহেব একটু মাইক্রোফোনটা অফ করেন। ভাই আমার মতন কষ্ট কেউই করে না, বুঝলেন না? সবাই কষ্ট করে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব যে কিভাবে 9টা কাজকে 5টা স্টেশনে অ্যাসাইন করা যেতে পারে। বাট ইটস এ কমপ্লিকেটেড প্রসেস। প্রথমে আপনাদেরকে একটু রেজাল্টটা দেখাই দিই। এই দেখেন, 5 জনকে দিয়ে আমি কিভাবে 9টা কাজ করাবো। দেখেন, কেউ একটা করবে, কেউ 2টা করবে, কেউ 3টা করবে। সবচেয়ে করুণা হচ্ছে এখানে কার জন্য বলেন তো? সবচেয়ে করুণা হচ্ছে এখানে কার জন্য? এ নাম্বার। সবচেয়ে করুণা হচ্ছে কার জন্য? এ স্যার, এ। এ তো একটা কাজই করবে। যে একটা কাজ করে তার জন্য করুণা হয়, নাকি যে 3টা কাজ করে তার জন্য বেশি করুণা? সিম্প্যাথি কাদের প্রতি যায়? HI এ তো একটা কাজ করতেছে। আর এই 1 তো একটা কাজ করতেছে, 5-এ কয়টা কাজ করতেছে একজন? 3টা। 3টা। তাহলে সিম্প্যাথি কার প্রতি যাবে? একটা
যে একটা করে তার নাকি যে তিনটা করে তার, কোনটা? তিনটা। তিনটা করে। স্যার কিন্তু টোটাল টাইম তো কম লাগবে স্যার। কিন্তু খেয়াল করে দেখেন এই তিনটা মিলে টাইম কতক্ষণ জানেন? HERI দেখেন তো, এই তিনটা মিলে টাইম কতক্ষণ? HERI তিনটা মিলে টাইম কতক্ষণ? 39 স্যার। ভালো করে দেখেন। 6 HGI ও HEI না 44 44। ঠিক আছে। আর সি একা কতক্ষণ কাজ করে? 50 সেকেন্ড স্যার। 50 সেকেন্ডস। তো তার মানে বুঝতেই পারতেছেন যে স্টিল করোনা করা তাই কিছু নাই। এইভাবেই আমরা কিন্তু কাজটাকে ব্যালেন্স করি। একজন 50, একজন 44, মাছ ব্যালেন্স। আগে ছিল একজন 50, একজন 6। বোঝা গেছে? কিন্তু এটা অনেক স্যার কমপ্লিকেটেড আমরা কি ব্যাপার আপনাদের। ওই এফিসিয়েন্সি লেভেলটা কি স্যার, ইনএফিসিয়েন্সি লেভেলটা কি স্যার লেভেল করে কমায় দেওয়া হয় স্যার? কেন আমি কমাবো কেন? বরং না ওই যে বাড়াইলাম তো। বল আচ্ছা 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 বুঝতে আমার পারছি। আগে যেটা ছিল 9 জন, সেটা আমি এখন 5 জন করতেছি। ও আচ্ছা বুঝতে 9 পারছি জনে স্যার। হয়তো ইমব্যালেন্স, এখন 5 জনে হলো জিনিসটা ব্যালেন্সড। ওকে, থ্যাংক ইউ স্যার। তাতে আমার এফিসিয়েন্সি 45 থেকে উঠে 81-এ চলে যাচ্ছে। থ্যাংক ইউ কস্ট স্যার। 9 জনের বেতন থেকে কাট ডাউন করে 5 জনের কস্ট দিচ্ছি আমি, নিয়ারলি আচ্ছা হাফ। ঠিক আছে। কিন্তু এই অঙ্কটা অনেক কমপ্লিকেটেড। সেই জন্য আমরা আপনাদের পরীক্ষার জন্য, যেহেতু এটাই লাস্ট চ্যাপ্টার, অবশ্য আরেকটা চ্যাপ্টার আছে, সরি, আগামী দিন পড়াবো, বাট হিসাবে একটু উল্টাপাল্টা ছিল আর কি। এটা লাস্ট হওয়ার কথা ছিল, আজকে তো আমাদের কুইজ হওয়ার কথা ছিল, আরেকটা চ্যাপ্টার পড়ানোর কথা ছিল। সো কাজে আপনাদের পরীক্ষায় এই পরেরটা লাগবে না, এটা অনেক কমপ্লিকেটেড, আপনারা এই পর্যন্ত করলেই হবে পরীক্ষায়। সো কাজে হোয়াট আই এম ট্রাইং টু ফাইন্ড আউট। স্যার মিডে কি কুইজের চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকতে পারে স্যার? অবশ্যই থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই পর্যন্তই থাক আজকে।